আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ক্লিয়ার? তোমার কাছে কি কমেন্ট তাড়াতাড়ি আসছে? ওকে। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা তিনটা টপিক পড়ব। একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো রাইবোজোম, আর একটা লাইসোসোম। প্রথমে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ব, দেন একটা ব্রেক দিব, তারপর আমরা লাইসোসোম পড়ব, দেন একটা ব্রেক, এরপর হচ্ছে রাইবোজোম। ব্রেকগুলো আমরা একটু ছোট করব, 3 মিনিটের করে। ওকে, তাহলে এখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবার আগে আমি ছবিটা আর্ট করে ফেলি। এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। আমাদের যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ পুরোটাই হলো একটা কোষ, পুরো বোর্ডটা একটা কোষ, এটা হলো নিউক্লিয়াস। ক্লিয়ার? তো নিউক্লিয়াসের যে ছিদ্রপথগুলো আছে এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে হলো ছিদ্রপথ, তাই না? তো কোনো কিছু যদি নিউক্লিয়াস থেকে তৈরি হয় বা বের হয়, এরা করে কি ছিদ্রপথগুলোতে বের হয়। হওয়ার পর কোথাও যদি যেতে চায় বা কাজ করতে চায় তাহলে তাকে একটা রাস্তা দিয়ে যেতে হয়। ইম্পর্টেন্ট কথা, আমাদের কিন্তু মস্তিষ্ক আমাদের শরীরে সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, আমার মস্তিষ্কটাকে কিন্তু একটা স্কালের ভেতর বন্দি করে রেখেছি। একইভাবে মস্তিষ্কের একটা লেজ আছে, এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, তাই না? তো মস্তিষ্কের নিচ থেকে এটা বের হয়েছে। আমাদের যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডের যে হাড্ডিগুলো আছে, হাড্ডি দিয়ে কিন্তু আমরা ওটাকে বন্দি করে রেখেছি। কেন রেখেছি? কারণ খুব ইম্পর্ট্যান্ট জিনিস এইটাতে টাচ লাগানো যাবে না। কাউরে যদি স্পাইনাল কর্ডটা একটু বাইরে থাকে, ধরা যাক স্পাইনা বাইফিডা নামক একটা রোগ হয়েছে, রোগটা সম্পর্কে জানার দরকার নেই, তাহলে সুষুম্না কাণ্ডটা বা স্পাইনাল কর্ড যেটা, সেটা হচ্ছে বাইরে বের হয়ে আছে। কেউ যদি এখানে এরকম টাচ মারে, এরকম টাচ করে, তাহলে সে কিন্তু ঘোড়ার মতো লাফ দিয়ে উঠবে। মানে এখানে সেন্সটা এত বেশি। তো বলো তো, একটা কোষের ব্রেনকে নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস থেকে যদি কোনো তথ্য যায় বাইরে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট না? তাহলে এটার জন্য আমরা একটা রাস্তা তৈরি করব। আমরা রাস্তার বাইরে তাকে যেতে দিব না, দিলেই কিন্তু সে নষ্ট হয়ে যেতে পারে। এই যে ধরা যাক এটা হলো একটা রাস্তা। ওকে, এই যে দেখো, আবার এই যে এখানে এসে রাস্তাটা পার হলো। একটু কালার করি। প্রিয় স্টুডেন্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি এটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা নিয়ে আমি একটু কথা বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? ইংলিশে লিখি আমরা এটা। এন্ডো মানে হচ্ছে উইদিন বা ভেতরে। এন্ডো মানে হলো উইদিন বা ভেতরে। প্লাজমিক শব্দটা আসে প্লাজম থেকে। প্লাজম কথাটা আসে সাইটোপ্লাজম থেকে। সাইটোপ্লাজম থেকে। তার মানে হলো
প্লাজমিক শব্দের অর্থ হলো সাইটোপ্লাজম। তাহলে এখন বলো তো এন্ডোপ্লাজমিক মানে কি? তোমরা বলবা সাইটোপ্লাজমের ভেতরে। তাহলে এই যে এটা যদি কোষ হয়, এটা একটা কোষ, এই যে এটা হলো নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের বাইরে এই দেখো পুরা এলাকাটা কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম। এই এলাকাটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে দেখো তো এই জিনিসটা কি সাইটোপ্লাজম ভেতরে নেই? আছে কি না? নাকি সাইটোপ্লাজমের বাইরে এখানে আছে? নাই, সাইটোপ্লাজমের ভেতরে আছে। তাহলে এন্ডোপ্লাজমিক শব্দের অর্থ হলো সাইটোপ্লাজমের ভেতরে। এবার চলে আসি আমরা রেটিকুলাম শব্দটা কেন বলা হয়েছে। রেটি শব্দের অর্থ হলো নেটওয়ার্ক। দেখো নেট শব্দের অর্থ কিন্তু আবার জাল। জাল যেহেতু খুবই ছোট একটা মানুষের কোষ, একটা উদ্ভিদের কোষ খুবই ছোট, এই জন্য জাল না বলে আমরা কি বলবো? জালিকা। তাহলে জালিকা মানে কি বোঝায়? ছোট বোঝায়। নল মানে হচ্ছে নল, নালিকা মানে হচ্ছে খুবই সরু নল, তাই না? ধমনী মানে হলো রক্তনালী, অক্সিজেন বহন করে যারা। ধমনিকা মানে হলো খুবই সরু রক্তনালী। তার মানে নামটা যখন ছোট থাকে এটা বড় বোঝায়, নামটা যখন বড় হয় তখন জিনিসটা ছোট বোঝায়। তাহলে কেন আমরা এটাকে জালিকা বলছি? কারণ এটা জালের মতো থাকে। মনে হচ্ছে না সুতা অনেকগুলাই, যে জাল, জাল তো এরকমই, তাই না? সুতা এরকম। তাহলে এখন বলো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দের অর্থ কি? বোঝাচ্ছে যে অন্ত বা ভেতরে সাইটোপ্লাজমিক জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দের অর্থ হলো অন্ত সাইটোপ্লাজমিক জালিকা, মানে সাইটোপ্লাজমের ভেতরে থাকে একটা জালিকা বা একটা নেটওয়ার্ক। ক্লিয়ার? তো এখনই আমাদের জানতে হবে রেটিকুলাম শব্দের অর্থ যদি জালিকা হয়, তাহলে আমাদের যে ইন্টারমিডিয়েট সিলেবাসটা আছে কোথায় কোথায় আর এই ধরনের শব্দ আছে। এনি আইডিয়া? কেউ কি বলতে পারবা রেটিকুলাম আর কোথায় কোথায় আছে আমাদের দুইটা বইতে? আমি খুব দ্রুত তোমাদের কমেন্ট চেক করি। কেউ ডাকেনি, তবু এলাম। বলতে এলাম, কেউ ডাকেনি। মুহিব তোমার ফোনটা দাও তো, ওখানে মনে তাড়াতাড়ি আসছে। প্রত্যেকটা সেকেন্ড সেভ করতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। একজন বলেছো নিউক্লিয়ার রেটিকুলাম, কেউ বলেছো রেটি টেস্টিস। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা আবার লিখে নাও রেটিকুলাম বা রেটি শব্দটা আর কোথায় কোথায় আছে। আমি এক এক করে দিই। এক, নিউক্লিয়ার রেটিকুলাম, তার মানে বোঝাচ্ছে যে নিউক্লিয়াসে থাকা জালিকা, তাই না? এই যে এটা একটা নিউক্লিয়াস, এই যে দেখো ক্রোমোজোমগুলো জালের মতো হয়ে আছে, আছে কি না? বা ক্রোমাটিনগুলো জালের মতো হয়ে আছে। তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম আমরা কোথায় পাবো? নিউক্লিয়াসের ভেতরে। দুই, রেটি টেস্টিস। রেটি টেস্টিস, রেটি শব্দের অর্থ কিন্তু বুঝতেই পারছো, জালিকা বা নেটওয়ার্ক। এই যে দেখো টেস্টিস আছে, টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয় কি জিনিস? যেখানে শুক্রাণু থাকে। জলাশয় যেখানে জল থাকে, মলাশয় যেখানে মল থাকে, শুক্রাশয় যেখানে শুক্রাণু থাকে। কোথায় শুক্রাণু থাকে? টেস্টিসে বা শুক্রাশয়ে।
যদি না বোঝো তাহলে বলি বিচি। বিচি কী জিনিস? কাঁঠালের বিচির দিকে তাকাবা, দেখলে বুঝতে পারবা। এইটা নিয়ে কিন্তু আমি বায়োলজি হেটার্স গ্রুপে একটা ছবি সহ লেখা আপলোড দিয়েছিলাম। তো বিচি লিখে সার্চ করো বায়োলজি হেটার্স গ্রুপে, ঠিক আছে? শেখার অনেক কিছুই আছে। তাহলে দেখো প্রিয় স্টুডেন্ট, নিউক্লিয়ার রেটিকুলাম পেলাম, রেটি টেস্টিস পেলাম, আরেকটা পাবো রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া, যখন রুই মাছের আমরা ওই যে ভেতরে যে সুইম ব্লাডারটা থাকে বা বায়ুথলিটা থাকে, মাছের ভেতরে বায়ুথলি থাকে না, মাছ কাটার পর আমরা দেখি না, না দেখলে তোমাদের আম্মুদের জিজ্ঞেস করবা যে রুই মাছ কাটার পর ভেতরে যে থলিটা থাকে, ব্লাডারটা থাকে, ওটা আমাকে দেখায়ও। ওইটার নাম হলো সুইম ব্লাডার, বায়ুথলি বা এয়ার ব্লাডার। ওকে, তাহলে এখন আমি একটু তোমাদের বলি এই তিনটা আসলে কী জিনিস। এই যে দেখো, নিউক্লিয়ার রেটিকুলাম মানে হলো নিউক্লিয়াসে থাকা ক্রোমাটিনের জালিকা। ক্রোমাটিন আর ক্রোমোজোম কী জিনিস আপাতত জানার দরকার নাই। রেটি টেস্টিস মানে হলো টেস্টিসের ভেতরে থাকা জালিকা বা শুক্রাশয়ের জালিকা। কিসের জালিকা এটা? এটা হলো সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকার জালিকা। হোয়াট ইজ সেমিনিফেরাস নালিকা? এটা এক ধরনের নালিকা শুক্রাশয়ের ভেতরে থাকে, যেখান থেকে সিমেন বা বৃহত্তর বা ভাবানুবাদ যদি করি, যেখান থেকে সিমেন বা বীর্য উৎপন্ন হয়। ওকে, বীর্য মানে তো শুক্রাণুর কথাই প্রধানত বলা হচ্ছে, যদিও বীর্য আর শুক্রাণু এক না। তাহলে বলো তো সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে? তোমরা কি দেখবা? সিমেন অংশটুকু দেখবা। সিমেন মানে কি? বীর্য। বীর্য মানে কি? সেখানে শুক্রাণু আছে। শুক্রাণু মানে কি? শুক্রাশয় আছে, তাই তো? এবার চলে আসি আমরা রেটিয়া মিরাবিলিয়া কি জিনিস। প্রিয় স্টুডেন্ট, রেটিয়া শব্দের অর্থ জালিকা বা নেটওয়ার্ক। মিরাবিলিয়া মানে হচ্ছে মিরাকুলাস ব্যাপার স্যাপার, মিরাকলের ব্যাপার স্যাপার, মানে খুব ওয়ান্ডারফুল কিছু একটা, ঠিক আছে? তাহলে এটা একটা জালিকা যেটা খুব ওয়ান্ডারফুল কিছু ব্যাপার, যেটা তাকালেই কিংবা ওই জিনিসটার কাজ তুমি যদি জানো, তোমার মনে হবে বাহ, ওয়ান্ডারফুল নেটওয়ার্ক। তো ওয়ান্ডারফুল নেটওয়ার্ক মানে কি? এটা একটা নেটওয়ার্ক যেটা মিরাকুলাস বা মিরাকল। তো ওইটাই থেকেই আসছে, নেটওয়ার্ক থেকে রেটি, আর ওয়ান্ডারফুল বা মিরাকল থেকে মিরাবিলিয়া। ওকে, তো ওই যে সুইম ব্লাডার যেটা থাকে রুই মাছের ভেতরে, তো ওই সুইম ব্লাডারে যে নেটওয়ার্কটা থাকে, রক্তনালীর নেটওয়ার্ক, রক্তনালীগুলো যখন খুব ছোট হয়, কেশের মতো সরু, তখন তাকে বলে কৌশিক জালিকা। হোয়াট ইজ কৌশিক জালিকা? কেশের মতো সরু মানে চুলের মতো সরু রক্তনালিকা। কৌশিক জালিকা কোথায় থাকে? বায়ুথলিতে থাকে। এটা আমরা রুই মাছ পড়লে জানবো। এই থলিটা এত ইম্পর্টেন্ট যে এটা থেকে একটা রুই মাছ শব্দ শুনতে পায়, এই থলিটা থাকে বলে। এটা থাকে বলে একটা রুই মাছ শব্দ উৎপন্ন করে আর একটা রুই মাছের সাথে যোগাযোগ করতে পারে। এইটা থাকে বলে একটা রুই মাছ চাইলেই অনেক উপরে ভেসে উঠতে পারে। এই থলিটা থাকে বলে একটা রুই মাছ চাইলে অনেক গভীরে যেতে পারে। এই থলিটা থাকে বলে একটা রুই মাছ একটা স্তরে স্থির হয়ে থাকতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার না? এই জন্য এটাকে বলা হয় মিরাকল, ওয়ান্ডারফুল নেটওয়ার্ক বা রেটিয়া মিরাবিলিয়া। এই পর্যন্ত সব ক্লিয়ার? তোমরা আমার কথা বুঝতে পারছো কি না কমেন্টে জানাও তো। এই পর্যন্ত সব ক্লিয়ার আছে? তোমরা কি বুঝতে পেরেছো আমি কি কি বলেছি? এই কালারটা দাও। এটা তো কিছু বলে না। ইয়েস, ওকে। তাহলে এখন আমরা আবার এন্ডোপ্লাজমিক জালিকায় ফিরে যাই। রাত এই পর্যন্ত সব বুঝছো?
মুহিব তোমার কাছে সব ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এগুলো একটু মিশাই দিই, এগুলো তো তোমরা লিখেছো। ওকে, তো এবার আসি আমরা এই পার্টটুকুতে। দেখো, তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কেন এই জায়গাতে, কেন এর সাথে কানেকশন দেওয়া আছে? এটা তো অন্য জায়গায় থাকতে পারতো। কানেকশন দেওয়া আছে মানে এর সাথে এর যোগাযোগ আছে। কি যোগাযোগ? নিউক্লিয়াসের সমস্ত তথ্য এইটা বেয়ে বেয়ে নিচে নামে। একটা নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াসের ভেতরে তথ্য আছে, বা নিউক্লিয়াসের ভেতরে কি আছে? জিন আছে। কিসের জিন? প্রোটিন তৈরির জিন বা তথ্য। প্রোটিন তৈরির জিন বা তথ্য থাকে একটা নিউক্লিয়াসের ভেতরে থাকে ক্রোমোজোমে। তো সে কি করে? তথ্যটা পাঠায় দেয়। একজন কিন্তু মালিক কখনো কাজ করে না। মালিক কি করে? এটা ইনফরমেশন পাঠিয়ে দেয়, কারখানায় চলে যায়। কারখানা কি করে? ওই তথ্যটা দেখে দেখে ওই ধরনের প্রোডাকশন দেয়, রাইট? তো ধরা যাক এখান থেকে একটা জিন চলে আসবে। এই যে দেখো, এই তথ্যটা তুমি যদি এখান থেকে নিয়ে লিখতে চাও, কাগজে লিখতে হবে, তাই না? এই যে দেখো একটা লাইন তৈরি হলো, এর গায়ের মধ্যে এরকম লেখা আছে। তাহলে এখানকার তথ্যটা আমরা লিখলাম একটাতে। এটার নাম কি? ক্রোমোজোম বা ডিএনএ বা ক্রোমাটিন, যা ইচ্ছা তাই বলো। তাহলে এই যে যেটা উৎপন্ন হলো, যেটা চলাচল করতে পারে, এর নাম কিন্তু ডিএনএ না। ডিএনএ চলাচল করে না, এটার নাম কিন্তু আরএনএ। এটার নাম কি? আরএনএ। তো তোমরা আজকে জেনে নাও যে ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াস যদি কোনো একটা নির্দেশনা দেয় বা তথ্য পাঠায়, সেটা আরএনএ তৈরির মাধ্যমে পাঠিয়ে দেয়। আরএনএ যেহেতু মেসেজ হিসাবে কাজ করছে, তাহলে এটার নাম কি? এমআরএনএ। এমআরএনএ, এমতে হলো মেসেঞ্জার, মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেজ, এই আরএনএটা মেসেজ নিয়ে রওনা হয়েছে, দূত বা তথ্য নিয়ে রওনা হয়েছে, রাইট? সেই পাশে আসতেছে, এই যে দেখো আসতেছে আসতেছে। অনেক দূর তো যাওয়া যাবে না, তাহলে তথ্য হারিয়ে যেতে পারে, তথ্য আঘাত পেতে পারে। তাহলে সে বাইরে দিয়ে যাবে না, সে ভেতর দিয়ে যাবে। আবার অনেক দূর যাওয়া যাবে না, যাইতে যাইতে কিন্তু তুমি একটা চিঠি নিয়ে রওনা হয়েছে, হঠাৎ করে বৃষ্টি পড়ছে, তোমার চিঠিটার উপর পানি পড়লে নষ্ট হয়ে যাবে লেখাগুলো। তো সে গিয়ে দেখে যে এই যে গায়ের মধ্যে এই রকম কিছু জিনিস আছে। এইটা কি? তথ্য পাঠাইছি কোথায়? আমরা ফ্যাক্টরিতে, প্রোডাকশনের জন্য, তাই না? এটা তো একটা চৌবাচ্চা, তাহলে চৌবাচ্চার উপর বা গা বেয়ে বেয়ে এরকম থাকে, দেখছো? এটা কিন্তু ভেতরে না, এটা কিন্তু বাইরে। যেহেতু ত্রিমাত্রিক ছবি আমি আর্ট করতে পারছি না, এই জন্য এরকম দিচ্ছি, এগুলো দিতাম না। আচ্ছা, এগুলো তুলে ফেলি, অনেকে আবার কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হওয়া যাবে না। রেস্টুরেন্ট দেখো, এই যে তথ্য আসলো, এসে এখানে যাবে, কিংবা এই যে এখানে যাবে, কিংবা এই যে এখানে যাবে। গিয়ে এদেরকে বলবে এই যে আমি আসছি, তুমি এক কাজ করো, এই তথ্য অনুযায়ী তুমি এখন সুতা নিয়ে আসো, এসে এসে কাপড় তৈরি করো, তাই না? এই যে দেখো একটা সুতা, অ্যামাইনো অ্যাসিড, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড। এগুলো কি? সাইটোপ্লাজম না? তো এই ভদ্রলোক করে কি? সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো ধরে নিয়ে আসে। এই যে একটা, দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। তাহলে এই পাশে কী হবে? অ্যামাইনো অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড। এটা কি তৈরি হলো? এটা প্রোটিন তৈরি হলো, তাই না? তাহলে এটা কি? প্রোটিন তৈরি হলো। প্রিয় স্টুডেন্ট, বলো তো এখন যে মেসেঞ্জার আরএনএর মাধ্যমে ডিএনএর যে তথ্যটা আসে আসলে রাইবোজোমে, এর আসল উদ্দেশ্য কি? প্রোটিন তৈরি করা।
তাই না? তাহলে এবার বলো তো ডিএনএ থেকে যে তথ্যগুলো আসে এরা কি করে, প্রোটিন, কার্বোহাইড্রেট না লিপিড তৈরি করে? একটা জিনিস তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে বলো তো যে আমাদের নিউক্লিয়াসে যে জিনিসগুলো আছে এদের একটা মাত্র কাজ কি, সেটা প্রোটিন তৈরি করা। ট্রাস্ট মি, প্রোটিন ছাড়া আর কিছুই তৈরি করতে হয় না, প্রোটিন ছাড়া আর কিছুই তৈরি করতে হয় না। তুমি শুধু প্রোটিন তৈরি করবা, তাহলে তুমি একটা প্রাণী তৈরি করতে পারবা, একটা প্রাণীকে চালিয়ে নিতে পারবা। ঠিক আছে? প্রোটিনের মাধ্যমে তোমার চুল কেমন হবে, প্রোটিন দিয়ে নির্ধারিত হবে। তোমার চোখের আইরিশের বর্ণ কেমন হবে, প্রোটিন দ্বারা। তোমার স্বভাব চরিত্র কেমন হবে, প্রোটিন দ্বারা হবে। তোমার দাঁতগুলো কেমন হবে, তোমার হাড্ডিগুলো কত বড় হবে, তোমার শরীরে মাংস কতটুকু থাকবে, সব প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? আর বাকি জিনিসগুলো যেমন কার্বোহাইড্রেট এবং লিপিড, এগুলো কি, এগুলোও লাগে, বাট এগুলো অন্যভাবে তৈরি হয়। ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, এন্ডোপ্লাজমিক জালিকার এই যে এই দিকটাতে, সামনের দিকটাতে কি আছে, এন্ডোপ্লাজমিক জালিকা বা ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস রাইবোজোম আছে, তাই না? এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলোর গায়ে কি আছে, রাইবোজোম আছে। তাহলে যদি রাইবোজোম থাকে তাহলে দেখো তো এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো অমসৃণ দেখাচ্ছে না? তুমি যদি এখানে হাত দাও তাহলে এগুলো তোমার হাতে তো বাজবে, তো মনে হচ্ছে একটু খসখসে। তো এই জন্য এন্ডোপ্লাজমিক জালিকায় যদি রাইবোজোম থাকে তাদেরকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই দিকটাকে কি বলা হচ্ছে? আরও আছে কিন্তু, এই দিকটা কি, এগুলা কিন্তু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাইনাস রাইবোজোম, মানে রাইবোজোম নাই। তাহলে এগুলোতে যদি আমি হাত দিই তাহলে কি সুন্দর স্মুথ লাগবে, মসৃণ লাগবে। তার এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাংলায় বলা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তাহলে বলো তো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের পেলাম? দুই ধরনের। ক্লিয়ার? একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে কেন রাফ বলে, কেন অমসৃণ বলে? কারণ এদের গায়ে রাইবোজোম লাগা আছে। কেন এদেরকে মসৃণ বলে? কারণ এদের গায়ে, কোনগুলোর গায়ে, নিকটের গুলোর গায়ে রাইবোজোম না দূরের গুলা? নিকটের গুলা। কেন নিকটের গুলা? ভালো, পুরো পথ বেয়ে না এসে শুরুতেই যেন আমি ফ্যাক্টরিগুলো পাই, প্রোটিন ফ্যাক্টরিগুলো পাই, তাই না? এবার তাহলে আমি তোমাদের প্রশ্ন করি, বলো তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে, এদের কাজ কি? এদের কাজ কি? তুমি কিন্তু এদের কাজ বলে দিতে পারবা কি তৈরি করে। দেখো, এই এন্ডোপ্লাজমিক বা রাফগুলোর গায়ে তো রাইবোজোম আছে, তাই না? রাফ মানে রাইবোজোম, তাই তো? তাহলে এগুলো কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে, তাই তো? আমরা তো জানি যে প্রোটিন থেকে এনজাইম তৈরি হয়, দুনিয়ার যত এনজাইম আছে সব প্রোটিন। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এনজাইমও তৈরি হয়, কারণ সমস্ত এনজাইমই হলো প্রোটিন। তাহলে আমরা দুটো বলতেই পারি, কোনো প্রবলেম। এখন কথা হচ্ছে যে এই প্রোটিন, এই এনজাইমগুলো কিন্তু পরে এরপর থেকে গোলজি বডিতে যায়, গিয়ে ওখানে গিয়ে অ্যাক্টিভ হয়। এগুলো তো ইনঅ্যাক্টিভ, এগুলো তো আরও মডিফিকেশন দরকার আছে, তাই তো? মোহিব ক্লিয়ার? রাত ক্লিয়ার? এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দ্রুত জানাও। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো প্রোটিন এনজাইম যদি এখান থেকে আসে তাহলে এদের কাজ কি? তাহলে আমি বলি এদের কাজ কি, একটু উল্টাও।
এদের কাজ হচ্ছে লিপিড তৈরি এবং হরমোন তৈরি। এখানে যদি এনজাইম দিয়েছি, এখানে হরমোন দেব। তো প্রশ্ন হলো ভাইয়া, হরমোন কি প্রোটিন না? হ্যাঁ, হরমোন নিজেও কিন্তু প্রোটিন। হরমোন নিজেও প্রোটিন, বাট সব হরমোন কিন্তু প্রোটিন না। কিছু হরমোন আছে, যেমন যৌন হরমোনগুলা, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলা কিন্তু যৌন হরমোন। মানে পুরুষের ক্ষেত্রে কিছু থাকবে, স্ত্রীদের ক্ষেত্রে কিছু থাকবে। তো যদি সব শরীরে যে হরমোনগুলো আছে এগুলো কিন্তু যৌন হরমোন না। কিছু বুঝলা? পিটুইটারি হরমোনগুলা, গ্রোথ হরমোন, তারপর হচ্ছে T3 T4 মানে থাইরয়েড হরমোন, প্যারাথ হরমোন, এগুলো কিন্তু যৌন হরমোন না। তো যেগুলো যৌন হরমোন, সেই হরমোনগুলো উৎপন্ন হবে কেন দেখো তো? কারণ যৌন হরমোনগুলো সবগুলো হলো স্টেরয়েড। স্টেরয়েড মানে কি? এক ধরনের লিপিড। স্টেরয়েড মানে কি? এক ধরনের লিপিড, মানে চর্বি জাতীয় বা হচ্ছে স্নেহ পদার্থ জাতীয়। এই যে দেখো, আমি কিন্তু উপরে লিখে ফেলছি। তাহলে লিপিড থেকে যে হরমোনগুলো উৎপন্ন হয় সেগুলো তো যৌন হরমোন। লিপিড থেকে যে হরমোনগুলো উৎপন্ন হয় সেগুলো যৌন হরমোন, কারণ লিপিড, স্টেরয়েডও এক ধরনের লিপিড। এগুলো আমরা কোষ রসায়নে গিয়ে ইনশাল্লাহ শিখব, কারণ আমরা তো এটা ফুল কোর্স পড়ছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাহলে তুমি এখানে যদি প্রোটিন দাও, এনজাইম দিতেই হবে। তাহলে প্রোটিন এনজাইম শেষ, তাহলে হরমোন এবং লিপিড। আচ্ছা, তোমাদের যদি আমি একটা কথা জিজ্ঞেস করি যে এখানে যদি লিপিড তৈরি হয়, এখানে যদি যৌন হরমোন বা লিপিড জাতীয় হরমোন তৈরি হয়, তার মানে এই জায়গাতে আসলে কি কি আছে? এদের কাঁচামালগুলো আছে কিনা? লিপিড তৈরির কাঁচামাল কি কি? কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, এগুলো আছে কিনা? আছে। তোমরা কি বুঝতে পারছো? গ্লিসারল, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, এগুলো মিলে তো লিপিড তৈরি করে। তাহলে এগুলো কিন্তু এই জায়গায় আছে, এখানে নেই। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখন বাকিগুলো তোমাদের পড়াচ্ছি। এটা মিশাই দিই। হ্যাঁ, এগুলো মিশাই দিই। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি, বলো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? তোমরা কিন্তু বলতে পারবা। 1, পরিবহন। পরিবহন করে কি না? এই যে দেখো, মেসেঞ্জার আরএনএ আসছে, এই পাশে যাচ্ছে, যাচ্ছে কি না? কিংবা একটা প্রোটিন তুমি এখানে তৈরি করলে, একে তো এখানে ছেড়ে দিতে পারো না। তাহলে এই প্রোটিনগুলো কিন্তু আমি বাইরে দেখিয়েছি, বাট প্রোটিনটা দেখো যে এই পাশে যাচ্ছে উৎপন্ন হয়ে। এই পাশে কোথায় যাচ্ছে? এই যে এখানে আছে গোলজি বডিজ। এই যে দেখো, এখান থেকে এই যে এখানে আসলো, এইটা আবার এই যে এখানে আসলো, এইটা আবার এই যে এখানে এসে যুক্ত হইলো। এই যে দেখো, প্রোটিনগুলো এখানে আসছে কি না? তাহলে বলো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি পরিবহন করে কি না? করে। কোন ধরনের পরিবহন করে? ও শুধু সাইটোপ্লাজমের ভেতরেই পরিবহন করে। এখানে একটা কোশ্চেন। আচ্ছা, আমি কি খুব কঠিন কথা বলছি? তুমি কি বুঝতে অসুবিধা পাচ্ছ কোথাও? আচ্ছা, প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের বলি যে পরিবহন 2 ধরনের। এই যে দেখো, এটা একটা কোষ, এইটা হলো নিউক্লিয়াস। তো এই যে এখান থেকে যেগুলো আসতেছে, এগুলো তো এখান থেকে এখানে আসতেছে, তাই না? তাহলে এদের কাজগুলো দেখো সাইটোপ্লাজমের ভেতরে পরিবহন করছে, বাইরে নিয়ে যাচ্ছে না। বাট গোলজি বডির ক্ষেত্রে দেখো কি করতেছে, এই যে এখানকার জিনিসটা নিল, নেওয়ার পর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই যে দেখো এখানে আসলো, এখান থেকে যে কোষের বাইরেও বের করে দিতে পারে। তার মানে এই যে এরা যে পরিবহনটা করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
তারা দেখো সাইটোপ্লাজমের ভেতরেই পরিবহন করছে, এরা বাইরে পাঠাচ্ছে না। বাট এই যে দেখো গোলজি বডি কিন্তু কেন্দ্র থেকে মেমব্রেন বা এই যে পর্দার দিকে নিয়ে আসতেছে, এনে এমনকি বাইরেও বের করে দেয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 2 নম্বর হচ্ছে কোষের ভেতর দেখো এটা একটা কাঠামো তৈরি করছে কিনা। কোষের ভেতরে এটা একটা কাঠামো না, কাঠামো। 3 কি তৈরি করছে? প্রোটিন তৈরি করছে। কার মাধ্যমে? রাইবোজোমের মাধ্যমে, তাই না? তাই তো। 4 এনজাইম তৈরি করছে। 5 হরমোন তৈরি করছে। 6 লিপিড তৈরি করছে। মোটামুটি সবগুলো আমরা কিন্তু বলতে পেরেছি। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখানে, সেটা হলো এটার নাম হচ্ছে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেমন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে? এনি আইডিয়া? তোমাদের কোনো আইডিয়া আছে? দেখো, এটা যদি তোমার কোষ হয়, তো তুমি একটা বিষ খাইছো বা তুমি একটা হচ্ছে ওষুধ খাইছো, ড্রাগ। আমরা যে ওষুধগুলো খাই, ওষুধগুলো কিন্তু শরীরের জন্য ভালো না, আমরা বাধ্য হয়ে খাই, কারণ শরীর অসুস্থ। এই জন্য কিন্তু খারাপ মানুষ বা খারাপ ড্রাগের সাহায্য নিচ্ছি, নিয়ে আমরা তো শরীরটাকে ঠিক রাখছি কিছুটা, বাট এটারও কিন্তু সাইড এফেক্ট আছে। তো তুমি যে ড্রাগটা খাইলা বা ওষুধ কিংবা অন্য বিষাক্ত পদার্থ কোষের ভেতরে আসে, আলটিমেটলি এটা লাস্ট টার্গেট। এসে সে কী করে? এই যে এগুলোর ভেতরে প্রবেশ করে। এরা কি করে? এটাকে এই বিষাক্ত পদার্থের সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দেয়। কি করে? বিষাক্ত পদার্থের সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দেয়। দিলে এখন এই যে দেখো ওষুধ এবং বিষাক্ত পদার্থের সাথে হাইড্রোক্সিল মূলক আছে, এটা তখন কি হবে? পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় হয়ে যায়, কারণ বিষাক্ত পদার্থ কিন্তু পানিতে অদ্রবণীয়। আর যতক্ষণ অদ্রবণীয় থাকবে ততক্ষণ খবর করে দেবে। যখন পানিতে দ্রবণীয় হয়, পানি মানে কিন্তু দেখো আমাদের শরীরে কিন্তু রক্ত, মানে রক্তের পানিটা তো দ্রবণীয়। তাহলে দেখো তো, রক্তের পানিতে যদি দ্রবণীয় হয়, তাহলে রক্তটা একদিন কিডনিতে যাবে কি না ফিল্টারের জন্য। কিডনি তখন কি করবে? বিষটাকে বাইরে বের করে দেবে। বিষ বাইরে কি করে? নির্গত করে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? তাহলে বিষাক্ত পদার্থ যদি আমরা খাই, তাহলে আমাদের কোষগুলো এই সাহায্যটা করে। তো তোমরা যখন পরিপাক পড়বা, তখন দেখবা আমাদের শরীরে কিন্তু বিষাক্ত পদার্থকে ডিটক্সিফিকেশন। বিষ মানে হলো টক্সিন। বিষ মানে কি? বিষ মানে হলো টক্সিন। টক্সিনকে নির্বিষ করা কে বলা হয় ডিটক্সিফিকেশন। এটা জানার দরকার নাই, তবে জানলে খুব ভালো। ডিটক্সিফিকেশন, ডি মানে হচ্ছে বের করে দেওয়া। কোনটা? টক্সিন বা বিষটাকে বের করে দেওয়া। শন মানে হলো প্রক্রিয়া। তাহলে টক্সিন বা বিষটাকে বের করে দেওয়া বা সরিয়ে ফেলার প্রক্রিয়া। রাত এই পর্যন্ত ক্লিয়ার? কে করে এটা? তোমরা যখন পরিপাক চ্যাপ্টার পড়ো, তখন দেখবা ডিটক্সিফিকেশন বা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে আমাদের যকৃৎ। তাহলে তোমরা আমাকে বলো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব থেকে বেশি আমরা কোথায় পাবো? তুলনামূলক বেশি কোথায় পাবো? যকৃতে থাকা কোষগুলোতে পাবো না? তাহলে আমরা পেলাম যে যকৃৎ কোষে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে কোথায়? যকৃৎ কোষ। একই সাথে এবার আবার অন্যভাবে চিন্তা করো তো, যে সকল কোষ প্রোটিন বেশি তৈরি করবে,
যে সকল কোষ এনজাইম বেশি তৈরি করবে, যে সকল কোষ হরমোন বেশি তৈরি করবে বা লিপিড, সেসব কোষে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাবো। তাহলে যকৃৎ কোষ কী করে? বিষ নির্বিষ করে। যকৃৎ কোষ কী করে? বিভিন্ন এনজাইম তৈরি করে। যকৃৎ কোষ কী করে? হরমোন তৈরি করে। যকৃৎ কোষ কী করে? প্রোটিন তৈরি করে। রক্তের প্রোটিনগুলো কিন্তু যকৃৎ থেকে আসে। তাহলে যকৃতে আমরা সব থেকে বেশি পাবো। আর কোথায় পাবো? অগ্নাশয়। অগ্নাশয় কেন বেশি পাবো? দেখো তো অগ্নাশয়ে পরিপাকের এনজাইমগুলো আছে কিনা, পরিপাক এনজাইম এখান থেকে আসে কিনা। অগ্নাশয় থেকে যে বিটা সেল আছে, এখান থেকে ইনসুলিন গ্লুকাগন নামক হরমোন আসে, তাহলে এখান থেকে হরমোনও আসে। তাহলে অগ্নাশয়ে আমরা বেশি পাবো কিনা? পাবো। বৃক্কের কোষ পাবো কিনা? কিডনিতে পাবো কিনা? আরে পাগলা, কিডনি কি করে? কিডনি নিজেও কিন্তু সব জায়গায় পাবো আমরা, কিডনিতেও একটু বেশি পাবো। কারণ কিডনি কিন্তু দেখো ওই যে পেইন কিলারগুলোকে নিষ্ক্রিয় করে। পেইন কিলারও তো বিষ, ঠিক কিনা? ব্যথার ওষুধ খাচ্ছি, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে কেন? কিডনির কাজ হলো ব্যথার ওষুধকে নির্বিষ করা, তো পারতেছে না, কারণ তুমি এত বেশি মুড়ি মুড়কির মতো ডাইক্লোফেন খাও, তাই তো। পাশাপাশি কিডনি কিন্তু হরমোনও তৈরি করে, রেনিন বা এটাকে এনজাইমও বলা যায়, তাই তো। তাহলে এই জায়গায় পাবো। কেন আমরা আরবিসিতে পাবো না বলো? আরবিসিতে কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই? এটা একটা প্রশ্ন, খুব দ্রুত বলো। ও ভাইয়া পড়াচ্ছে? কি পড়াচ্ছে? ওয়াও। সেন্ট্রাল ডগমা মানে হলো কেন্দ্রীয় কুত্তামা। ডগমা, কেন্দ্রীয় কুত্তামা। সেন্ট্রাল ডগমা মানে হলো কেন্দ্র। কোন কেন্দ্র? এই যে এটা বোঝায় আমাদের শরীরের সমস্ত কিছু এখান থেকে নিয়ন্ত্রিত হয়। সো এখানকার তথ্য এবং তাদের কাজ, এগুলো কিন্তু সেন্ট্রাল ডগমা। কিংবা এখান থেকে যে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, ওটা গিয়ে রাইবোজোমে গিয়ে ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করছে, এই ব্যাপারটার নাম হলো সেন্ট্রাল ডগমা। এই মাধ্যমে তো আমরা বেঁচে থাকি। কি অসাধারণ উত্তর দিয়েছে। আরবিসিতে তো নিউক্লিয়াস নাই। আরবিসিতে কি নাই? নিউক্লিয়াস নাই। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসটা বের হয়ে যায়, এর ফলে ওখানে বেশি বেশি হিমোগ্লোবিন থাকে। তো যেখানে নিউক্লিয়াস নাই সেখানে এই ঘন্টার দরকার কি আছে নাকি? দরকার? আরে বাবা, নিউক্লিয়াস থেকে যদি এই মেসেঞ্জার আরএনএ না আসে রাইবোজোমের কাছে, নিউক্লিয়াস নাই, তাহলে এটা আসবে না। তাহলে রাইবোজোম রাখার জন্য কি আমাদের এই ঘন্টাটা লাগবে? লাগবে না, ওটাও ডিলিট। নিউক্লিয়াস যখন বের হয়ে যায় না এটা আরবিসির ভেতর থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, তখন কিন্তু এই জিনিসগুলো বের হয়ে চলে যায়। কিছু বুঝলা? ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, তাই তো। তাহলে এখন বাকি রইল কি? এনি আইডিয়া? এখন আমাকে টেক্সট বুক দাও, কোনো টপিক বাকি থাকলে আমি দ্রুত দেখাচ্ছি। হ্যাঁ, নাও। প্রিয় স্টুডেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা দেখলা, এটা 3 ধরনের। আমরা তো সেদিন দেখেছি সিস্টার্নি, ভেসিকল, ভেকুয়াল, গোলজি বডির ক্ষেত্রে, তাই না? তো এখানে কিন্তু ভেকুয়ালটা নাই, আছে, টিউবিউল আছে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা কত ধরনের? 3 ধরনের। 1
সিস্টার্নি 2 ভেসিকল 3 টিউবিউল। ওকে, তাহলে আমি একটু ব্যাখ্যা করি এগুলো কি জিনিস। সিস্টার্নি মানে কিন্তু হচ্ছে চৌবাচ্চার মতো থলি, চৌবাচ্চা টাইপের থলি। যেমন দেখো, এটা একটা চৌবাচ্চার মতো থলি, লম্বা চ্যাপ্টা, তাই তো? স্বাভাবিকভাবেই সিস্টার্নিগুলো কিন্তু শাখা প্রশাখা নেই, যেটা চৌবাচ্চা তার আবার শাখা প্রশাখা কি? তাহলে এটা কিন্তু শাখাহীন। ভেসিকল, প্রিয় স্টুডেন্ট, ভেসেল মানে হলো কন্টেইনার, ভেসিকল মানে হচ্ছে ছোট কন্টেইনার, কন্টেইনার মানে হলো থলির মতো, যেখানে কিছু রাখতে পারি আমরা, কোনো কিছু কন্টেইন করে রাখি, তাই তো? তাহলে ভেসিকল মানে কি? ক্ষুদ্র কন্টেইনার বা ক্ষুদ্র থলি। এই যে দেখো, এটার থলি, তাই না? এই যে এখান থেকে দেখো, কোনো কিছু যদি এটা ভেতরে থাকে, থলি তৈরি হলো এখান থেকে, এই থলিটাই যে আসতেছে, এসে এই যে দেখো এর সাথে যুক্ত হয়েছে, হয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছে। ওকে, টিউবিউল, প্রিয় স্টুডেন্ট, টিউব মানে হচ্ছে নল, টিউবিল মানে হলো নালিকা। এই যে আবার দেখো, নাম ছোট বড়র ব্যাপার চলে আসে, তাই না? ওকে, তাহলে টিউবিউলগুলো কেমন দেখতে? এই যে দেখো, এমনও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এইরকম। তো দেখো, এই যে দুইটাকে দেখা যাচ্ছে শাখাহীন, তাই না? ডালপালা নাই। বাট দেখো, এই বেটা আর এই বেটা দেখো শাখান্বিত। এই যে, আশা করছি বুঝতে পেরেছো। তো সিস্টার্নি থেকে সবসময় চৌবাচ্চার কথা মনে করবা, টিউবওয়েল থেকে এরকম নালীর মতো মনে করবা, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ানোর সময় বলি, লাস্ট টপিক এখানে। আচ্ছা, কি কি এনজাইম থাকে? এনজাইমগুলো পড়ার আপাতত দরকার নেই, মাথা ঘুরে যাবে। যেগুলো পড়তে হবে ওগুলো আমি বলে দেব, রিডিং পড়ার সময় দেখবা, এর থেকে বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে? তোমরা যদি আমার কথা এতক্ষণ বুঝতে পারো তাহলে বলো, আমি এখান থেকে একটা জিনিস দেখাবো, খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমরা সারা জীবন শুনে আসছো, কখনো পড়ো নাই, সারা জীবন দেখে আসছো, কখনো চোখ খুলে দেখো নি। পাকস্থলীতে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে? আছে পাগলা, আছে, আছে, সব জায়গাতে আছে, তুলনামূলক বেশি আছে কয়েকটা জায়গায়। এই
আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি এর মতো কোষ প্রাচীরের জন্য কিভাবে সেলুলোজ তৈরি করে? প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখবা এই যে কাজটা বলা আছে ওখানে লেখা আছে, কেউ কেউ মনে করে সেলুলোজ তৈরি করে, বাট এটা কিন্তু আসলে গোলজি বডি করে। কে করে? গোলজি বডি করে। তাহলে এই জন্য আমি এখানে আর আলোচনা করতেছি না, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তাহলে তোমরা যদি সুযোগ পাও লিখে দিবা কাজে যে কেউ কেউ মনে করে এরা কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, বাট সেলুলোজ তো একটা পলিস্যাকারাইড। তোমাদের কিন্তু আগের দিনে বলেছে লম্বা শর্করাগুলো তৈরি হয় কোথায়? গোলজি বডিতে। ওরা তো হচ্ছে ছোট শর্করা বা অলিগোস্যাকারাইডের গায়ে গ্লুকোজ লাগিয়ে 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 বড় করে পলিস্যাকারাইড বানায়। আচ্ছা, গ্লাইওক্সিজোম মাইক্রোসোম কি জিনিস? প্রিয় স্টুডেন্ট, এই যে এটা যদি একটু কেটে সাইডে চলে যায়, এই যে একটা থলির মতো বাইরে থাকে, এটার নাম গ্লাইওক্সিজোম, কিংবা ছোট ছোট যেহেতু মাইক্রোসোম বলা হয়। গ্লাইওক্সিজোম এবং মাইক্রোসোমের কাজ কি? আমরা তো একটা অঙ্গাণু আছে, ওখানে গিয়ে আমরা দেখব, আপাতত জানার দরকার নাই এটা, ঠিক আছে? তো ওইটা গ্লাইওক্সিজোমের কিন্তু কাজ এই যে দেখো লিপিডের সাথে সম্পর্কিত। আমরা সেদিন এটা শিখব, আর হয়তো একটা দুইটা ক্লাসের মধ্যে আমরা পেয়ে যাব। কাঠামো তৈরিটা আবার বলেন। আরে কোষের ভেতরেই দেখো লাঠির মতো পড়ে আছে, এটা কাঠামো নয়, এটা কাঠামো। ওরা যেখানে দাঁড়ায় থাকবে সেই জায়গাতে তো কোনো কিছু যাইতে পারবে না, ধাক্কা লাগবে, তাই তো? রেস্টুরেন্ট দেখো, সাইটোপ্লাজমের সাথে প্লাজম আছে, নিউরোপ্লাজমের সাথে প্লাজম আছে, সার্কোপ্লাজমের সাথে প্লাজম আছে, প্লাজমা রক্তের যে প্লাজমা প্লাজম আছে, ক্লোরোপ্লাস্টের শেষে প্লাস্ট বা প্লাজম আছে, প্লাস্টিডের সামনে দেখো প্লাস্ট বা প্লাজম আছে। হোয়াট ইজ প্লাজম? হোয়াট ইজ প্লাস্ট? তাই না? তাহলে দেখো প্লাস্ট বলো আর প্লাজম বলো, দুইটাই একই জিনিস। কি? প্লাজম। হোয়াট ইজ প্লাজম? এই যে দেখো তো, আমি তোমাদের একটা কোষ তৈরি করি, আমরা একটা কোষ তৈরি করব। এটা একটা কোষ, নিউক্লিয়াস আছে তার মতো, ওকে, ভেরি গুড। এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তার মতো, ভেরি গুড। গোলজি বডি আছে, ওকে, মেনে নিলাম। এই যে রাইবোজোম এখানে আছে বা এখানে আছে, এটাও মেনে নিলাম। কোষের যে কঙ্কালগুলো এখানে সব মেনে নিলাম, মানে মাছ খেয়ে কাটা ফেলছো মনে হইতেছে না? আচ্ছা, যাই হোক, এটা একটা কোষ, তাই তো? আচ্ছা, তোমার কি মনে হয় একটা দেয়াল তৈরি করলাম, ভেতরে এগুলো দিয়ে দিলাম, অমনি একটা কোষ হয়ে গেল? না, কোষ হয় না। তুমি কি শরবত চিনি দিয়ে শুধু তৈরি করতে পারবা? কি লাগবে সাথে? পানি লাগবে আর একটু লেবুর রস লাগবে, তাই তো? হালকা একটু লবণ দিলে চাটা খেতে আরও ভালো লাগে, এই তো। তার মানে কিছু অ্যাক্সেসরিজ আছে, ওই অ্যাক্সেসরিজগুলো ছাড়া এরা কোনো কাজ করতে পারবে না। ওই অ্যাক্সেসরিজগুলো থাকলে এরা সুন্দর একটা শেপ পাবে, ওই অ্যাক্সেসরিজগুলো থাকলে এরা পূর্ণতা পাবে, তাই তো? একটা ছেলে আর একটা মেয়ের প্রেম হলে কি হয়? ফুলটা দিতে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে একটু চুলগুলো আঁচড়ায় দিতে হয় প্রেমিকার, তাই তো? মাঝে মাঝে একটু মেকআপ করে দিতে হয়, মাঝে মাঝে একটু নেইল কাটার দিয়ে নেইলটা কেটে দিতে হয়, তাতে কি হয়? ভালোবাসা পূর্ণতা পায়। তুমি এগুলো বাদ দাও, জীবনও তোমার সংসার টিকবে না, প্রেম টিকবে না। তাহলে তোমাকে ইফোর্ট দিতে হবে প্রত্যেকটা সম্পর্কে। তোমার বাবা মা কেন 40 বছর ধরে সংসার করতেছে? কারণ ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো তোমরা চোখে এড়িয়ে গেছো, ওই জিনিসগুলো আছে বলে তারা একসাথে। যদি না থাকতো তাহলে যে যার মতো। ওকে, এখন আমি এক কাজ করি, ইন্টারেস্টিং পার্টটুকু দেখাই। এই যে দেখো, আমি এখানে কিছু পানি দিলাম, পুরোটা জুড়ে প্রায় 60 থেকে 80-90% পানি দিলাম। সুন্দর হলো জিনিসগুলো। এই পানিটা দিছি বলেই কিন্তু দেখো এরা এখন এনজাইম যদি থাকে এরা বিক্রিয়া করতে পারবে। বিক্রিয়ার জন্য পানি লাগবে, তাই তো? 1 2 নম্বর হচ্ছে এই এনজাইমগুলোর জন্য বিভিন্ন ধরনের আয়ন লাগবে কি না। আমি কিছু আয়ন দিলাম, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, অমুক তমুক আয়ন কিছু দিলাম, এই যেগুলো আয়ন। ওকে, তারপর আমি এখানে কিছু
একটু হচ্ছে জিনিসগুলো যেন ভালো থাকে। শুধু পানি দিলে তো দেয়াল ফুটা হয়ে বাইরে হয়ে যাবে। তাহলে পানিগুলোকে আমি একটু কি করলাম, গাঢ় করলাম, একটু পিচ্ছিল আঠালো করলাম। তাহলে একটু আঠালো করলাম। এখন দেখো তো জিনিসটা সুন্দর একটা কোষ হয়েছে কিনা, একটা শেপ পাইছে কিনা, নতুন কিছু একটা তৈরি হলো কিনা। তাহলে ওই যে জিনিসগুলো দ্বারা একটা শেপ তৈরি হয়, মানে একটা কোষের একটা আকার তৈরি হলো, সত্যিকারে সে আকার পেল, বা কোষটা ফর্ম হলো, তৈরি হলো, তাই তো। তো এই শেপ বা ফর্মের জন্য যে জিনিসগুলো লাগছে এগুলোকে বলা হচ্ছে প্লাজম। ক্লিয়ার? তাহলে বলো তো হোয়াট ইজ প্লাজম? কিছু জিনিস, যে জিনিসগুলোর জন্য একটা জিনিস তৈরি হয়। যেমন সাইট মানে হলো কোষ, এই যে কোষ, তাহলে কোষটা তৈরির জন্য আমাদের যে অঙ্গাণুগুলো দিলাম, এক্সট্রা যে জিনিসগুলো দিলাম, ওগুলোর নাম হচ্ছে প্লাজম। তাহলে একটা সাইটোপ্লাজম তৈরি হলো, কোষের প্লাজম তৈরি হলো, একটা শেপ পেলাম আমরা, কোনো কিছু একটা তৈরি করলাম। নিউরনের ভেতরেও কিছু দিলাম, দেওয়ার পর একটা নিউরোপ্লাজম তৈরি করলাম, মানে নিউরনের ভেতরে যা যা দেওয়ার পর একটা শেপ তৈরি হলো, এটা হলো নিউরোপ্লাজম। সেম সার্কো মানে হচ্ছে পেশি, এই যে পেশি, তাহলে পেশির ভেতরে যদি আমাদের কিছু দেওয়া লাগে, পেশি কোষের ভেতরে, ওগুলোর নাম হলো সার্কোপ্লাজম। প্লাজমা মানে কি? ওই যে রক্তকণিকাগুলো তো শুধু ছুটতে পারবে না, রক্তকণিকার সাথে কি পানি দিতে হয়, একটু লবণ দিতে হয়, তাহলে তো ওগুলো তো ছুটতে পারে কি না? তো ওই পানিগুলো দিছি, ওই লবণগুলো দিছি, এগুলোর জন্য কিন্তু রক্ত একটা শেপ পায়, একটা ফর্ম তৈরি হয়, মানে রক্ত তৈরি হলো, এগুলোর নামই হচ্ছে প্লাজম। তাহলে হোয়াট ইজ প্লাজম? যেখানে দেখবো প্লাজম, সেটা কি বুঝবা যে কিছু জিনিস আছে যেগুলো দ্বারা এটার একটা শেপ তৈরি করা হয়েছে, ওই জিনিসগুলো সরাও, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো সরাও, আর কোষটা কাজ করতে পারবে না। তার প্লাজম শব্দ অর্থ হলো মোল্ড। মোল্ড মানে হলো শেপ, মোল্ড মানে হলো ফরমেশন, মোল্ড মানে হলো কিছু একটা। আজকে বুঝতে পেরেছো হোয়াট ইজ প্লাজম? প্লাজম মানে ওই জিনিসটা, পার্টনারে না নখ কেটে দেওয়া, নখ না কেটে দিলে ভালোবাসাটা তৈরি হবে না, চুলটা একটু আশ্রয় দিতে হবে, খোপার মধ্যে একটা ফুল দিতে হবে, এই তো। ওকে, তাহলে আমি এখন একটা ব্রেক নিচ্ছি। ব্রেক কত মিনিট? 4 মিনিট দিই, হ্যাঁ।
আসসালামু আলাইকুম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লাস বোঝা যাচ্ছে কিনা, আর সহজ লাগছে কিনা একটু জানাও তো দ্রুত। এটা হচ্ছে বর্তুলাকার, মানে বহুভুজ। এটা কি? বর্তুলাকার বা বহুভুজ। হায়ালোপ্লাজম কি? হায়া শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ। হায়া মানে কি? স্বচ্ছ। তাহলে কখনো যদি প্লাজম বা ওই তরলটা, প্লাজম বা তরলটা যদি স্বচ্ছ হয়, ওটাকে হায়ালোপ্লাজম বলা হয়। হায়ালোপ্লাজম নিয়ে ইনশাল্লাহ আমরা পরে শিখবো, টেনশনে কিছু নাই, এই আর কি। ওকে, তাহলে এখন আমরা শিখব। তোমরা আমাকে দ্রুত একটা প্রশ্নের উত্তর দাও যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা তো জীবিত, তাই না? এখানে কাজ হয়, বিক্রিয়া হয়। জীবিত অঙ্গাণু বলতে আসলে কি বোঝায়? জীবিত বলতে বোঝায় যে লিভিং, বা ওখানে বিক্রিয়া হচ্ছে, প্রয়োজন অনুসারে বিক্রিয়া হচ্ছে, এটাই হলো জীবিত। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে তো প্রোটিন তৈরি হচ্ছে, দ্যাট মিনস এখানে তো বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া মানে জীবিত। তাহলে সমস্ত জীবিত অঙ্গাণু কোষের মধ্যে সবার আবরণের নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার বা একক পর্দা। ওই যে তোমরা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল পড়বা ইনশাল্লাহ ক্লাসে এরপরে, তো সবারই ফ্লুইড মোজাইক মডেলের মতো থাকে। নিউক্লিয়াসের বাইরের আবরণটা দ্বিস্তরী, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ বাইরে তেস্তরী, গোলজি বডি তো সেদিন আমি বলেছি দ্বিস্তরী, সবাই একই ধরনের, এই জন্য এটাকে ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলে। সবারই একই ধরনের, এই জন্য একক, মানে সবখানে সেম। ওকে, তাহলে আজকে আমরা দেখবো লাইসোসোম। এটা ইংলিশ। লাইসোসোম, সোম মানে কি? বডি বা কোনো একটা অঙ্গাণুর কথা বলতেছে, একটা জিনিসটা ধরা যায়। লাইসো মানে কি? লাইসিস করতে পারে যারা। লাইসিস মানে কি? ধ্বংস বা ভাঙন। ধ্বংস বা ভাঙন। তাহলে বলো তো লাইসোসোম মানে কি? এটা একটা অঙ্গাণু যেটা লাইসিস করতে পারে বা কোনো কিছু ধ্বংস করতে পারে, ভেঙে ফেলতে পারে, তারাই হলো লাইসোসোম। তাহলে কোষের মধ্যে লাইসোসোম কোথায় আছে আমি একটু দেখাই তোমাদের। এটা একটা কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে এর নিচে থাকে হচ্ছে সিজ ফেস, মানে গোলজি বডির, ট্রান্সফেস, এই তো, তাই না? প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো, এটা হলো একটা লাইসোসোম। হোয়াট ইজ লাইসোসোম? যারা লাইসিস করতে পারে, ভেঙে ফেলতে পারে কোনো কিছু। ওকে, প্রিয় স্টুডেন্ট, দেখো এটা খুব মজার জিনিস। কোনো কিছু ধ্বংস করতে গেলে, ভেঙে ফেলতে গেলে তোমাকে বিক্রিয়া ঘটাতে হবে, তাই তো? বিক্রিয়া যদি ঘটাতে চাও তাহলে তোমাকে এনজাইম লাগবে,
ঠিক কি না? এনজাইম ছাড়া বিক্রিয়া হবে? হবে, বাট আসতে হবে। এনজাইম হলে কি হয়? দ্রুত বিক্রিয়া হয়, তাই তো? এই যে দেখো এবার লুক, এনজাইম মানে হলো প্রোটিন। তাহলে এই যে এখানে রাইবোজোমগুলো আছে, তাহলে এখানে এই যে প্রোটিন তৈরি হলো, প্রোটিনটা ধীরে 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 এই যে দেখো এখানে আসলো। তো প্রোটিনকে কোথায় যেতে হবে? কোনো কিছু প্রোটিন তৈরি হলো কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন ধরনের? রাফ বা অমসৃণে, তাই না? তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন তৈরি হলো। এই যে দেখো প্রোটিনটা এখানে, এখান থেকে ভেসিকল তৈরি হলো। ভেসিকলটা যেহেতু এখানে পার হচ্ছে, তার মানে ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন মানে কি? চেঞ্জ। ট্রানজিশন মানে কিন্তু চেঞ্জ, এটা অবস্থানের পরিবর্তন ঘটছে। এই জন্য এই ভেসিকলগুলো বা থলিগুলাকে কী বলা হয়? ট্রানজিশন ভেসিকল। এই যে এখান থেকে যে ধীরে ধীরে আসতেছে, তাই তো? তাহলে ট্রানজিশন ভেসিকলের মধ্যে এই প্রোটিনগুলো এই যে এখানে আসছে, এই যে এখানে এসে প্রবেশ করলো। তাহলে এখান থেকে যে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এইটা থেকে এখানে আসবে, এটা থেকে এখানে আসবে, এটা থেকে এই যে দেখো হয়ে এই যে এখানে আসলো। তাহলে এইটা কি ছিল? লাইসোসোম। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো এই যে ভেতরে যে এনজাইমটা আছে, এনজাইমটা কি? এটা হলো প্রোটিন, তাই তো? প্রোটিন কোথায় তৈরি হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটা ধরনের? রাফ। রাফ মানে কি? এখানে রাইবোজোম আছে। এখন বলো যে এটা যদি লাইসোসোম হয়, প্রোটিনটা কোথায় তৈরি হয়েছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তাই না? তাহলে বলো তো যে লাইসোসোমের ভেতরে থাকা যে এনজাইমগুলা, যারা কোনো কিছু ধ্বংস করতে পারে, কোনো কিছু বিক্রিয়া ঘটিয়ে টুকরো টুকরো করে দিতে পারে, প্রোটিনগুলো বা এনজাইমগুলো তৈরি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক জালিকায়। তাহলে এইটার চারপাশে একটা আবরণ আছে না এখানে? এই যে আবরণ, এই আবরণটা না থাকলে কিন্তু এগুলো বাইরে আসবে, বাইরে আসলে কিন্তু সব ধ্বংস করে ফেলবে। তাহলে এই আবরণটা কে তৈরি করলো? এই যে গোলজি বডির মাধ্যমে প্যাকেজিং হইল আবরণ। আবরণ তৈরি করলো কে? গোলজি বডি। তাহলে এখন বলো লাইসোসোমের বাপ কয়টা? দ্রুত বলো, লাইসোসোমের বাপ কয়টা? ফসফোলিপিড বাইলেয়ার ও লিপোপ্রোটিন নির্মিত মেমব্রেনের মধ্যে পার্থক্য কি? ফসফোলিপিড এক ধরনের লিপিড, ফসফোলিপিড এক ধরনের, এদেরকে সব দেখাইতে হবে। আচ্ছা, এটা যে মেমব্রেন তৈরি করতে চাও, তোমাকে এরকম দুইটা লেয়ার লাগবে, তাই তো? এই যে দেখতেছো এগুলো হচ্ছে ফসফোলিপিড, ওকে? আর এগুলোর গায়ে থাকে কিংবা এইভাবে থাকতে পারে, এগুলোর নাম কি? তিন ধরনের প্রোটিন থাকে, এগুলোর নাম হলো প্রোটিন। তাহলে বলো তো এটা কি? এটা একটা আছে দ্বিস্তরী আবরণ, যেটা এই আবরণটা কিন্তু নিউক্লিয়াসের আবরণ, কোষের আবরণ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ, গোলজি বডির আবরণ, এর আবরণ সব সেম। এইরকম আবরণ, এইরকম একটা আবরণ থাকে। তো এইটাকেই কিন্তু বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার, মানে দুইটা লেয়ার থাকে। এই যে এগুলো ফসফোলিপিড, তাদের সাথে যে প্রোটিন থাকে। তো তুমি এটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলতে পারো, কিংবা যেহেতু প্রোটিন আছে তাহলে দেখো তুমি এটাকে লিপোপ্রোটিন আবরণও বলতে পারো। এই যে দেখো ফসফোলিপিড যেহেতু এক ধরনের লিপিড, এই যে দেখো লিপো, এই যে দেখো প্রোটিন, তাহলে দুইটা মিলে আমরা কি বলতে পারি? লিপো প্রোটিন আবরণ।
কোনো সমস্যা নাই, যা মন চায় বলবা। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারছো লাইসোজোমের বাপ দুইটা। কি দুইটা? যে এর ভেতরে থাকে এনজাইম তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা রাফ বা অমসৃণ, আর প্যাকেজিং করে বা চারপাশে একটা আবরণ তৈরি করে দেয় গোলজি বডি, তাই তো? শেষ। তাহলে সেদিন আমরা কিন্তু বলেছিলাম গোলজি বডি থেকে লাইসোজোম তৈরি হয়। আসলে একা না, দুইজন মিলেই তৈরি করে। ওকে, তাহলে এখন আমরা এখানে আছি, লাইসোজোম। দুইটা লেয়ার। হ্যাঁ, তুমি যদি এইটাকে জুম করে দেখো তাহলে তুমি দেখবা যে এইরকম এরকম 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 করে আছে দুইটা লেয়ার। এটা হচ্ছে লিপিড, ফসফোলিপিড, দুই স্তরী। আর এই যেগুলো হচ্ছে প্রোটিন। এই তো, তাই না? গাইবান্ধার লোক কি বলো? প্রি স্টুডেন্ট, এটা একটা হচ্ছে লাইসোসোম, আমি আলাদা করে লিখলাম। এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে হচ্ছে এনজাইম। এই যে এনজাইম, ডিফারেন্ট টাইপের এনজাইম আছে। ওকে, এরা কি? এগুলো কি? এনজাইমস। এনজাইমটা কে তৈরি করেছিল? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? আর এই যে আবরণটা কে তৈরি করেছে? গোলজি অ্যাপারেটাস। এই তো। তাহলে এখন আমরা আসি বেসিক ব্যাপার স্যাপারে। প্রিয় স্টুডেন্ট, দেখো লুক, ধরা যাক তোমার এই কোষটার ভেতরে এই যে দেখো একটা ভাইরাস ঢুকে পড়ছে, করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাস ঢুকে পড়ছে। ওকে, এখন প্রশ্ন হলো, করোনা ভাইরাস যদি ঢুকে পড়ে, কিংবা একটা ব্যাকটেরিয়া যদি ঢুকে পড়ে, কিংবা একটা খারাপ একটা রাসায়নিক পদার্থ ঢুকে পড়ছে, তোমাকে তো কোষটাকে রক্ষা করতে হবে, হবে কি না? তাহলে তোমাকে একটা স্পেশাল ঘটনা ঘটাইতে হবে। সেটা হলো তোমার কোষের ভেতরেই কোনো না কোনো ঝাড়ুদারকে রাখতে হবে। সে এসে এটাকে ঝাড়ু দিয়ে বের করে ফেলবে বা মেরে ফেলবে। কিলার থাকবে, কিংবা একটা সুইসাইডাল ব্যাগ নিয়ে আসে, আসো বোমা টান দিচ্ছে, ক্লিপ টান দিচ্ছে, বোমা ফুটে যাচ্ছে, নিজেও মরবে, আরেকজনকে মারবে, তাই না? তো প্রিয় স্টুডেন্ট, করোনা ভাইরাস ঢুকে পড়ছে, এখন করবে কি? এই যে দেখো, রিলিজ করলো, তাহলে এটা কী হবে? নষ্ট হয়ে যাবে। একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়েছে, এই যে একটা ব্যাকটেরিয়া, তাহলে এই যে দেখো রিলিজ করে মেরে ফেলছে, তাই না? তাহলে তোমার শরীরে যদি কোনো একটা খারাপ জিনিস ঢোকে, এইটাকে সে মেরে ফেলবে। তোমরা জাস্ট গল্পটা শোনো, পরে লিখবা।
এরপর দেখো, ধরা যাক এই একটা জীবাণু ঢুকছে তোমার শরীরের মধ্যে। আমি একটু এই জিনিসটাকে এখানে দেখাই। তোমার শরীরে একটা জীবাণু ঢুকছে, ওকে? তাহলে তোমার শরীরে দেখো এই যে একটা শ্বেত রক্তকণিকা এখানে বসে আছে, যার যেহেতু এটা কোষ, শ্বেত রক্তকণিকা মানে WBC, তাহলে এর নিজেরও কিন্তু এই যে দেখো এই জিনিসটা আছে। কি এটা মুহিব? লাইসোজোম। তাহলে এইটা হলো লাইসোসোম, জীবাণু আছে, এটা তার নিউক্লিয়াস আর কি। তো এখন এ করবে কি, এই জীবাণুটা কোষের মধ্যে আছে, তো শ্বেত রক্তকণিকা গিয়ে তো তারা ইনগাল্প করবে, প্রথমে গ্রাস করবে, ফ্যাগোসাইটোসিস বলা হয়, কোনো কঠিন পদার্থকে খেয়ে ফেলা। কঠিন পদার্থকে খেয়ে ফেলার নাম কি? গল্প বলা লাগবে তোমাদের? তোমরা কি টায়ার্ড হয়ে যাচ্ছ, বোরিং হচ্ছ? লুক, এই ভদ্রলোক এখন করবে কি, পরের ধাপে গিয়ে এরকম করে ক্ষণপথ তৈরি করলো, দেখছো? আর এটা তার নিউক্লিয়াস, ওকে? জীবাণু এখন কোথায়? প্রায় শরীরের মধ্যে ঢুকতেছে। লুক, তার পরের ধাপে আরেকটা স্পেশাল জিনিস হবে। এর পরের ধাপে দেখো, এই জীবাণুটার দিকে তাকাও, এটা হলো শ্বেত রক্তকণিকা। এই যে দেখো, এইটা হলো একটা জায়গা, শ্বেত রক্তকণিকার ভেতরে একটা থলি তৈরি হয়েছে, থলির মধ্যে এই দেখো জীবাণুটা আটকে পড়ছে, ঠিক কিনা? তাহলে এই ভদ্রলোক করবে কি, আগে এখানে ছিল না, ধীরে ধীরে এই যে এখানে আসবে, এই যে এখানে দেখছো, এসে এই যেখানে ছিদ্র আছে, ছিদ্র দেখো এগুলো ঢেলে দিল। এগুলো কি এনজাইম? এখন এই এনজাইমের প্রভাবে এগুলো কি হবে, টুকরা 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 হয়ে যাবে জীবাণুটা। কিছু বুঝলা? হওয়ার পর এই টুকরা টুকরাগুলো হয় কি, যেগুলো এই কোষটা লাগে সেগুলো এখান থেকে বের হয়ে কোষের মধ্যে ছড়া যায়, যেগুলো লাগে না সেগুলো নিয়ে পরবর্তীতে চাইলে সে নিজেও মারা যেতে পারে। এই কোষটা নিজেও মারা যেতে পারে যেহেতু একে মেরে ফেলছে সে, কিংবা এই যে লাইসোসোমতে ঢেলে দিয়ে এই ভেতরে ঘটনাটা ঘটিয়ে এটাকে টুকরা টুকরা করে সারা শরীরে ছড়ায় দেয়। কারণ কি, জীবাণুটা তো 3টা রাসায়নিক পদার্থ দিয়েই তৈরি। কি কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। এই তো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটকে তুমি যদি ভাঙো তাহলে তো ওই যে গ্লুকোজ পাবা, ওই অ্যামাইনো অ্যাসিড পাবা, ওই জিনিস এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পাবা। তাহলে এই জিনিসটা তো আমাদের দরকার আছে। তাহলে জীবাণুকে মেরে ফেলার পর টুকরা টুকরাগুলো কিন্তু আমাদের জন্য আর ক্ষতিকর না। চাইলে এই কোষটা করে কি, এই জিনিসগুলোকে টেনে টেনে তার শরীরের মধ্যে ছড়ায় দেয়। যদি মনে হয় না এই জিনিসটা অতিরিক্ত হচ্ছে, সেটা বের করে ফেলে দেয়। কিংবা এই কোষটা মারা যায়, এই কোষটা মারা গেলে পুঁজ হয়। তা আমরা যে পুঁজগুলো দেখি না কোথাও, পুঁজগুলো কি আসলে একটা মৃত WBC বা মৃত শ্বেতকণিকা। কেন মারা গেছে? কারণ শরীরের ভেতরে তো এই সুইসাইডাল ব্যাগ, তার ভেতরে সমস্ত বোম বাইর করে দিয়েছে, দিয়ে কি মেরে ফেলছে, কোষটা নিজে মারা গেছে। ওকে, আমি কি পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে? তো এটা একটা কৌশল আর কি। তো কৌশলগুলো শেষ করার পর দেখবে তোমার ভালো লাগবে পড়তে। তোমরা বলো আমাকে যে বুঝতে পারছো কিনা এই পর্যন্ত, টিপসই দাও। ভাইয়া, লাইসোসোম আর ভেসিকল কি একই জিনিস? আরে পাগলা, ভেসিকল মানে হলো থলি, স্রেফ এই থলিটা, কোনটা, এই থলিটা দেখতে পাচ্ছ আবরণটা, এটা হচ্ছে ভেসিকল। বাট ভেতরে তুমি যখন এগুলো দিবা তখন কিন্তু এই থলির কিন্তু কাজ চেঞ্জ হয়ে গেল। আগে কিছু রাখতে পারতা একটা থলিতে, বাট এখন এমন জিনিস রাখছো যে এটা কোনো কিছু ধ্বংস করে দিতে পারে, এই এনজাইমগুলো। তাহলে এখন আর আমরা এটাকে ভেসিকল বলবো না, এখন কি বলবো? পুরোটা মিলে লাইসোসোম। লাইসোসোম এনজাইম তার নিজের মেমব্রেনের ক্ষতি করে না কেন? ওকে, ভেরি গুড, ধীরে ধীরে আসে।
ওরা এক ধাপ এগিয়ে, বইয়ের মধ্যে দেখতেছে এই জিনিস লেখা আছে, এটা কেমনে হয়। ওয়েট মাই বয়, এক এক করে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম একটা লাইসোসোম। আচ্ছা বলো তো আমাকে একটা জিনিস বলো তো, এটা একটা কোষ ছিল না, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা রক্তকোষ, এর ভেতরে বা এর ভেতরেই তো পরিপাকটা হলো কি না? তাহলে এই পরিপাকটার নাম কি? কি ধরনের পরিপাক? অন্তঃকোষীয় পরিপাক। মহিত দেখা যাচ্ছে কি ধরনের পরিপাক এটা? অন্তঃকোষীয় পরিপাক। 1 2 নম্বর হচ্ছে কঠিন যে বস্তুটাকে গ্রাস করলো, এটার নাম কি? ফ্যাগোসাইটিস না, সাইটোসিস না? তাহলে ফ্যাগোসাইটোসিসের কিন্তু তার একটা রোল আছে, ফ্যাগোসাইটোসিস হওয়ার পাশে মেরে ফেলতে পারে। 1 2 নম্বর হচ্ছে দেখো জীবাণুকে ধ্বংস করতেছে এখানে, আর অনেক কাজ করে। এখন লেট মি ফিনিশ এক এক করে। শেষের দিকে আমরা আসছি। তোমরা এখন লাইসোসোম থেকে কি কি তথ্য পড়বা? 1 উৎপত্তি। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের লাইসোসোম 2 জায়গা থেকে আসে। গোলজি বডি কি করে? প্যাকেজিং করে, রাইট? আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রাফ, সেটা কি করে? এনজাইমগুলো তৈরি করে, তাই তো? 2 আবরণ, দ্বিস্তরী। এই আবরণটাকে কি বলা হয়? ইউনিট মেমব্রেন, নট ইউনিক, ইউনিট মেমব্রেন। বাংলায় কি? একক পর্দা, তাই না? এবার চলে আসি এর ভেতরে কি থাকে। কি থাকে? এনজাইম। প্রিয় স্টুডেন্ট, এই এনজাইম যদি বিক্রিয়া দেয়, কোন একটা বিক্রিয়া হচ্ছে, এনজাইমকে সেখানে কাজ করবে। এনজাইমের কি পানি লাগে না? লাগবে কি না? পানি যদি দাও তুমি ওই জায়গায়, তাহলে বিক্রিয়াটা হবে। তাহলে এই এনজাইমগুলো পানি ছাড়া কাজ করতে পারে? পারে না। তাহলে এই এনজাইমগুলোর নাম কি? হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমের নাম কি? হাইড্রোলাইটিক এনজাইম মানে কি আমি তোমাদের বলি। হাইড্রো মানে পানি, লাইটিক মানে হচ্ছে কি? লাইসিস করতে পারা। তার মানে পানি থাকলে লাইসিস করতে পারে এনজাইমগুলো, তাই তো? তার মানে এই এনজাইমগুলো পানি পেলে কোনো একটা জিনিসকে লাইসিস করে দিতে পারে, এই জন্য এনজাইমগুলোর নাম হলো হাইড্রোলাইটিক এনজাইম। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা টেক এ ডিপ ব্রেথ। তোমাদের একটা গল্প শোনাই। তোমরা জানো সব থেকে বেশি এনার্জি লস হয় কখন? চিন্তা করলে না, পড়লেও না, তুমি যদি হাসো, তুমি যদি পড়ো, তোমার হাতে যদি 10 কেজি ওয়েট দেওয়া হয়, পড়ার সময় কি এটা পড়ে যাবে? হাত থেকে যাবে না। তুমি যদি পড়ো বা হচ্ছে চিন্তা করো, তোমাকে যদি একটা 10 কেজি ওয়েটের একটা চেয়ার ঘাড়ে দেওয়া হয়, ওটা পড়ে যাবে? যাবে না। নিয়েই তুমি পড়তে পারবা, কথা বলতে পারবা, চিন্তা করতে পারবা। বাট তোমাকে যদি এরকম 1 কেজি ওয়েটের কিছু একটা দেওয়া হয়, দেওয়ার পর তোমাকে একেবারে হাসানো হচ্ছে, দেখবে এই জিনিসটা আর ধরে রাখতে পারো না, খিলখিল করতে করতে দেখবে হাত থেকে পড়ে গেছে। দ্যাট মিনস হাসির সময় তোমার নিয়ন্ত্রণ থাকে না। দ্যাট মিনস মানে এটা মানে কি? হিডেন ট্রুথটা কি? হাসার সময় তোমার গায়ে আর কোনো শক্তি নেই, সব লস হয়ে যাচ্ছে। তার মানে তুমি বিছানায় শুয়ে হাসির মুভি দেখবা, 10 কেজি করে প্রত্যেক দিন চালের ভাত খাওয়া, তোমার কি ওয়েট লস হবে? রাহাত, ওয়েট লস হবে? হবে না। হাঁটতে হবে, দৌড়াইতে হবে, শ্রম দিতে হবে, তাহলে ওয়েট লস হবে। তো একটা কথা আছে যে হাসলে নাকি আমাদের হার্ট ভালো লাগে, হাসলে হার্ট ভালো থাকে। এটার কারণ কি? কারণ হলো হাসলে ওয়েট লস হয়। ওয়েট লস মানে কি? শরীরের ভেতরে থাকা চর্বিগুলো এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। হাসলে আমাদের শরীরে শক্তি বেশি লাগছে, খরচ হচ্ছে, এগুলো ভেঙে ভেঙে শক্তি আসতেছে, রাইট?
বাট কথা হচ্ছে যে তুমি যদি এরকম করো হা 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 হা, তার শরীরে কোনো ওয়েট লস হইল, কিছু হইল? তো মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই। আমি কাউকে আঘাত করছি না। কিছু মুভিতে দেখি 8 জন 10 জন বয়স্ক মানুষ হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, একবার এ হাসবে, তারপর ও হাসবে, কিংবা একসাথে হা 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 করে হাসতেছে। মানে শেষ বয়সে সারা জীবন তারা চর্বি খাইছে, কবজি ডুবিয়ে তারা 4 পেয় প্রাণীর মাংস খাইছে, শেষ বয়সে এসে হা হা করে হাসতেছে আর হার্ট ভালো করতেছে। ফানি না? ও কেন বলতেছি এটা? প্রত্যেকটা গল্পের তো কারণ আছে। প্রি স্টুডেন্ট, আমাদের শরীরে মাথা আছে, মাথায় লাইসোসোম থাকে। মাথায় থাকা যে লাইসোসোমগুলা থাকে, এদের একটা স্পেশালিটি আছে। এরা করে কি, চর্বি জমা রাখতে পারে। তো মাঝে মাঝে কিন্তু মাথার ভেতরে অনেক বেশি চর্বি জমা হয়, হওয়ার পর তোমার মেন্টাল রিটার্ডেশন হয়। কি হয়? মেন্টাল রিটার্ডেশন, চিন্তা ক্ষমতা ধীরে ধীরে লোপ পাওয়া শুরু করে, পাগল হয়ে যাবে তুমি। তাহলে কি করতে হবে? দৌড়াইতে হবে। হা হা বলে কোনো লস নাই। যারা এরকম দাঁড়িয়ে হা 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 করে, তারা কখনো ধূপ করে পড়ে যায়? যায় না। ওই হাসির কোনো লাভ নাই। তো এই বয়স থেকে হাসো, তাহলে হার্ট ভালো থাকবে। হাসার থেকে জরুরি হচ্ছে হাঁটা, তাই তো? না হাসলে কেন আমাদের হার্ট ভালো থাকে না? তোমরা যারা পরিপাক চ্যাপ্টার পড়ে আসছো আমার কাছে, তাদেরকে কিন্তু আমি কয়েকদিন আগে বলছি, না হাসা মানে কি? মন খারাপ। যাদের মন খারাপ তাদের বেশি বেশি কর্টিসল নামক হরমোন নিঃসৃত হয়। কর্টিসল কি করে? আমাদের শরীরের ক্ষুধাটাকে আরও বাড়িয়ে দেয়। আমাদের মন খারাপ থাকলে কর্টিসল ক্ষরণ হলে আমাদের ক্ষুধা বেশি বেশি লাগে, আমরা বেশি বেশি খাই, আমাদের শরীরে চর্বি বেশি বেশি জমে, আমরা মোটা হই, আমাদের হার্টের রোগ হয়। তো বায়োলজি জানার মজা কিন্তু এইটা, কোরিলেশন করা যায়। তোমার শরীরের যত্ন তুমি নিতে পারবা, তোমার কেউ এসা যত্ন নিয়ে দিবে না। আমি কি শুরু করব? ব্রেনের উন্নতির জন্য কি কি করতে হবে? ব্রেনের আবার উন্নতি? পড়ো পড়ো, অনেক বেশি জানা ট্রাই করো, দেখবা উন্নতি এমনি হইতেছে। ওকে, এগুলো কি? এনজাইম। এনজাইমগুলো কোন ধরনের? পানি লাগে, হাইড্রোলাইটিক এনজাইম। শুধু পানি লাগলে হয় না। এবার দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার শরীরে যদি এমন হয় তোমাকে কেউ নাক টিপে রাখছে, কার্বন ডাইঅক্সাইড বের হতে পারবে? পারবে না। শরীরের কোষ কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন থামায় নাই। তোমার শরীরের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন কি হচ্ছে? বাড়ছে। কার্বন ডাইঅক্সাইড তোমার শরীরের এই যে কোষ বা প্লাজমে পানি আছে, তাই না? পানির সাথে যুক্ত হয়ে কি করবে? H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করবে, করবে কি না? তোমার শরীরে কিন্তু পিএইচটা লস হওয়া শুরু হবে, নিচে নামা শুরু করবে, অ্যাসিড তৈরি হচ্ছে। কিন্তু প্রি স্টুডেন্ট, যখনই একটা কোষের মধ্যে অ্যাসিড তৈরি হয়, এই যে অ্যাসিড, সাথে সাথে দেখো এই যে ভেতরে প্রোটন চলে আসে, কারণ কার্বনিক অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড, তৈরির সাথে সাথে ভেঙে যায়। কেমনে ভেঙে যায় দেখো, এটা ভেঙে হয়ে যায় প্রোটন প্লাস বাইকার্বনেট। এই যে প্রোটনটা এই যে এখানে চলে আসে। যখন প্রোটন আসা শুরু হবে, কারণ আমরা তো জানি কোষঝিল্লির ভেতর দিয়ে প্রোটন যাতায়াত করতে পারে, প্রোটন পাম্প আছে, এই প্রোটিনগুলো কিন্তু দায়ী। এই যে দেখতেছো প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো কিন্তু প্রোটনকে নিয়ে যাওয়া আসা করতে পারে, মানুষের ভেতরে ঢোকা দিতে পারবে। যেই না প্রোটন এটার ভেতরে চলে আসে, অমনি এগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, দেয়াল তখন খুলে যাবে। দেয়াল খুলে গেলে কি হবে? এই যে দেখো ব্যাটারা বের হওয়া শুরু করছে। মানে কোথায়? এই যে এই জায়গায় বের হবে। এগুলো যদি বের হয় তাহলে কোষের ভেতরে যত বিক্রিয়া, যত জিনিসপত্র আছে সবাইকে ভেঙে দেওয়া শুরু করবে, লাইসিস করে দেবে, ভেঙে ফেলবে। তো একটা জিনিস তোমরা কি জানলা যে প্রোটনের পরিমাণ বাড়লে এই সব এনজাইম অ্যাক্টিভ হয়? তার মানে এই জিনিসগুলো অম্লীয় মাধ্যমে কাজ করে বেশি। অম্লীয় বা প্রোটন যদি বেশি হয় তাহলে, কিংবা প্রোটন বেশি মানে কি? পিএইচ কম, তাই না? তাহলে তোমার শরীরে যখন প্রোটনের পরিমাণ বাড়ে,
কিংবা পিএইচ পরিমাণ কমে বা অম্লীয় বা অ্যাসিডিক হয়, তখনই এনজাইমগুলো কাজ করে, ভেঙে চুরে বের হয়ে যায়, পুরো কোষে যা যা আছে সব নষ্ট করে দেয়। প্রশ্ন হলো, আমাকে একজন প্রশ্ন করছে, ভাইয়া এগুলো তো বের হলে তো সব ধ্বংস করবে, দেয়ালগুলোকে তো গিলে ফেলবে, কেন দেয়ালগুলোকে গিলে ফেলে না? এবার বুঝছো কেন? তোমার শরীরে যদি কখনো প্রোটনের পরিমাণ না বাড়ে, তাহলে লাইসোজোম কখনো ভাঙবে না, বা লাইসোজোমের ভেতর থেকে কখনো এনজাইমগুলো অ্যাক্টিভ হবে না। তাহলে এনজাইমগুলোর সাথে প্রোটনের বা পিএইচের একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে পিএইচ স্বাভাবিক থাকে সবসময় আমাদের শরীরে, বাট মানে 7-এর আশেপাশে আর কি। বাট পিএইচটা যখন কমে, মানে প্রোটন যখন বাড়ে পিএইচ তখন কমে, তখনই এগুলো অ্যাক্টিভ হয়। তার মানে এরা হলো লো পিএইচে কাজ করে। কেমন লো পিএইচ? 4.5 থেকে 5.0 পিএইচে কাজ করে এরা। আর আমরা তো জানি যে কোনো একটা এনজাইম হলো আলালের ঘরের দুলাল, এরা নির্দিষ্ট পিএইচ ছাড়া কখনো কাজ করে না। তার মানে তোমার শরীরে পিএইচ যদি সবসময় সাথে থাকে, নিউট্রাল থাকে, তোমার শরীরে কখনোই এনজাইমগুলো কাজ করবে না। ওরা বলতেছে না পিএইচ কমায় দাও তাহলে কাজ করবো। তাহলে পিএইচ কখন কমে? যখন তোমার শরীরে প্রোটনের পরিমাণ বাড়ে। কখন প্রোটন বাড়ে? যখন অ্যাসিড বাড়ে। মহিব শুনতেছো কিছু? প্রশ্ন করি না বলে হাঁ করে তাকিয়ে থাকবো না, প্রশ্ন কিন্তু করবো তোমার। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি একটু মিশাই, এগুলা কমিয়ে ফেলি। দেখো, এখন আমি বলি, পুরো ব্যাপারগুলো আমি এক এক করে বলবো, তোমরা লিখতে থাকো, শুনতে থাকো, তাহলে তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই কোষ ঝিল্লিটাকে সবসময়, কোষ ঝিল্লিটা এগুলোকে আটকে রাখছে। পিএইচ বাড়ুক কমুক, এগুলো বাইরে যাওয়া মানে বিপদ এক ধরনের, তাই না? ঠিক তো? বাইরে গেল, পিএইচ কোনো কারণে চেঞ্জ হলো, তাহলে তো খবর করে দেবে, সবসময় এর ভেতরে থাকতে হবে। দ্যাট মিনস এই মেমব্রেনটাকে বা পর্দাটাকে স্টেবল করার জন্য কিছু স্টেবিলাইজার আছে। মেমব্রেন স্টেবিলাইজার বলা হয় এদেরকে। মানে পর্দাটাকে যেন ঠিকঠাক রাখতে পারে, ভেঙে যেন সহজে না যেতে পারে। এক, কেউ কেউ আবার আছে ল্যাবেলাইজার, পর্দার ল্যাবেলাইজার আছে। ল্যাবেলাইজার মানে হচ্ছে ল্যাবাইল। ল্যাবাইল মানে যে ঘষলেই উঠে যাচ্ছে, মরে যাচ্ছে, আবার হচ্ছে এই টাইপের। এটা মানে হচ্ছে ভেঙে যাওয়ার জন্য আর কি। তাহলে কিছু জিনিস আছে যারা এটাকে ভেঙে ফেলে প্রয়োজনের সময়, কিছু জিনিস আছে যারা এটাকে স্টেবল করে রাখে যেন ভেঙে সহজে না যায়। এদেরকে বলা হয় পর্দা বা মেমব্রেন স্টেবিলাইজার, মেমব্রেন ল্যাবেলাইজার। মেমব্রেন মানে পর্দা। ওকে। 2, এর ভেতরে যে এনজাইমগুলো থাকে, যেহেতু একটা কোষের ভেতরে যারা আছে সবাই মিলে তো প্রোটিন, সবাই মিলেই তো ফসফোলিপিড, সবাই মিলেই তো হচ্ছে কার্বোহাইড্রেট আছে এখানে, তারপর হচ্ছে এখানে লিপিড আছে, তাই না? ডিএনএ আছে, আরএনএ আছে। তাহলে এখন বলো তো, সবগুলোকে যদি ধ্বংস করে দিতে পারে তাহলে কি কি এনজাইম থাকতে হবে এখানে? তাহলে এখানে না লিখি এইভাবে, লাইপেজ এনজাইম আছে, এখানে হচ্ছে গ্লাইকোসাইডেজ এনজাইম আছে, এখানে প্রোটিওলাইটিক এনজাইম আছে। এগুলো এনজাইমের নাম আর কি। এখন এগুলো মাথা গরম করা যাবে না। লাইপেজ এনজাইম দ্বারা লিপিড ভাঙে, গ্লাইকোসাইডেজ দ্বারা গ্লাইকোসাইডিক বন্ডগুলো ভেঙে, মানে গ্লুকোজের বন্ধনগুলো ভাঙে, প্রোটিওলাইটিক দ্বারা প্রোটিনগুলোকে ভাঙে। এছাড়াও ডিএনএ ভাঙার জন্য আছে, আরএনএ ভাঙার জন্য আছে। তাহলে সবই তো ভাঙতে পারে সে একটা কোষের ভেতরে। কখন ভাঙে? তুমি যখন ক্ষুধার্ত থাকবা,
দীর্ঘক্ষণ ক্ষুধা, তোমার শরীরে কোনো খাবার নাই, তাহলে তোমার শরীরে কিছু কোষকে তো মেরে ফেলতে হবে, কারণ বসায় বসায় কোষকে তো খাওয়ানো যাবে না, তাহলে তখন একবার ভেঙে যায়। তাহলে ক্ষুধার সময় লাইসোসোম ভেঙে যেতে পারে। এই জন্য দেখবা যে সোমালিয়ার কথা বলো, লেবাননের শিশুদের কথা বলো, এরা তীব্র ক্ষুধার মধ্যে আছে, খাবার নাই, তাহলে তাদের শরীরের লাইসোসোমগুলো কি হয়, ভেঙে যাওয়া শুরু করে তাদের প্রোটিনগুলোকে, চর্বি তো আগে খেয়ে ফেলে, চর্বি আর শরীরে নাই, এবার প্রোটিনগুলোকে খাওয়া শুরু করে, তখন কী হয়, একবারে খালি হাড্ডি চামড়া থেকে যায় এদের, একটা সময় এগুলোকেও খেয়ে ফেলবে, মারা যাবে। ওকে, অনেকে বলো ভাইয়া রোজা থাকলে কি লাইসোসোম ভাঙবে? না, রোজা থাকলে লাইসোসোম ভাঙার কথা না, কারণ তোমার শরীরে গ্লাইকোজেন আছে। সকালে তুমি সেহরি করছো, বিকেলবেলা তুমি কি করবা, ইফতার করবা, রোজা ভাঙবা, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার শরীরে খাবার তো আছে, এই দুপুরের পর হঠাৎ ক্ষুধা লাগে, তখন তোমার যকৃতে থাকা গ্লাইকোজেনগুলো ভেঙে যাওয়া শুরু করে, গ্লাইকোজেন দিয়ে তোমার বিকেল পর্যন্ত হয়ে যায়, তাই না? দুপুরবেলা হঠাৎ করে মনে হয় আর রোজা থাকতে পারবো না, বিকেলবেলা গিয়ে মনে হয় যে আরও 2 দিন রোজা থাকতে পারবো, একটা না, ইফতার না করলে চলবে, হয় না? তো তখন তোমার শরীরে খাবার আছে, তাহলে রোজা থাকলে লাইসোসোম বা অটোফেগি কোনো একটা কাজ করে না। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, তাহলে আমরা বিতর্কে যাচ্ছি না, কারণ অনেক সেন্সিটিভ স্টুডেন্ট আছে এখানে। আমি একটা কিছু বললে এরা আমাকে সবার আগে মাংস তুলে নেবে। ওকে, এটা একটা। তারপর কাজে চলে আসি প্রিয় স্টুডেন্ট, কাজ। দেখো, তোমার এই কোষটা যদি কোষ বিভাজনে যায়, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে এটাকে ভেঙে ফেলতে হবে না, কোষ ঝিল্লি, কিংবা এই যে নিউক্লিয়াসের ভেতর থেকে তো এটাকে বের করে আনতে হবে, হবে কি না? তাহলে কোষ বিভাজনের সময় লাইসোসোমটা করে কি, এইটাকে আর এই যে এইটাকে ভেঙে ফেলতে পারে। তাহলে কি, নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন প্লাস প্লাজমা মেমব্রেন, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষীয় পর্দা, এগুলাকে ভেঙে ফেলে কোষ বিভাজনের সময়, বিগলিত করে। 2, আমরা ক্লাস শেষ করবো নাকি রাত? 2 আর কি করে? 2 নম্বর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক করে, দেখছি না আমরা? তিন, তোমার শরীরে একটা ক্যান্সার কোষ থাকলে ক্যান্সার কোষটাকে সে ধ্বংস করবে। কোনো একটা কোষ তোমার শরীরের জন্য খারাপ, তোমার শরীরের জন্য একটা কোষ খারাপ, তো নির্দেশনা আসে কিন্তু নিউক্লিয়াস থেকে, ডিএনএ বলে দেয় একে যে এটাকে এখন ধ্বংস করো, বা ডিএনএ হচ্ছে এখান থেকে খবর দিয়ে এক ধরনের এনজাইম তৈরি করে, এটাই ভাষায় আসে, এসে লাইসোসোম তৈরি, এটা ফেটে যায়, ফেটে গিয়ে ওইটাকে ধ্বংস করে ফেলে, কোষটাকে ধ্বংস করে ফেলে। 3, এটা শুধু ক্যান্সার কোষ ধ্বংস করে না, ক্যান্সার কোষ তৈরিও করতে পারে। এর ভেতর থেকে যে এনজাইমগুলো আছে ওগুলো যে বের হয়ে পরিবেশটা চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করতে পারলে মিউটেশন হয়ে এখানে ক্যান্সার কোষ তৈরি হয়। এগুলো বিস্তারিত আমরা পরে পড়বো। ক্যারাটিন তৈরি করে। স্টুডেন্ট, ক্যারাটিন কি? ক্যারাটিন মানে হলো চুলগুলো দেখতেছেন, এগুলো ক্যারাটিন, নখ দেখতেছে, এগুলো হচ্ছে ক্যারাটিন। হ্যাঁ, তো দেখবা চুল এবং নখ কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকে না, এগুলো বাইরের দিকে থাকে, তাই তো? তার মানে আমাদের ত্বকের নিচে বা ত্বকের যে নিচের লেয়ারটা আছে, ওই লেয়ারে যে লাইসোসোমগুলো আছে ওরা করে কি,
ওরা যখন কাজ করে বাই প্রোডাক্ট রূপে এগুলো তৈরি হওয়া শুরু হয়। এই যে এগুলো তো মৃত জিনিস, তাই না? তৈরি হয়, এগুলো বাইরের দিকে বের হয়। ক্রমাগত এগুলো কিন্তু চেঞ্জ হয়, গঠন চেঞ্জ হয় আর কি। তো যাই হোক না কেন, আপাতত মনে রাখো, পরে আমরা একদিন বিস্তারিত পড়বো এটা নিয়ে। তাহলে ক্যারাটিন তৈরি করতেছে। ওকে, আরেকটা স্পেশাল জিনিস, এই 3টা ঘটনা ঘটায়। প্রিয় স্টুডেন্ট দেখো, বইয়ের মধ্যে সব দেওয়া আছে, আমি একবার বলি। অটো মানে হচ্ছে অটোমেটিকলি, আপনা আপনি। ফেগি মানে হচ্ছে খেয়ে ফেলা। ফেগি মানে হচ্ছে খেয়ে ফেলা। তার মানে এই কোষটা, এই লাইসোসোমটা আপনা আপনি ফেটে যেতে পারে, আপনা আপনি ধ্বংস হতে পারে। ঠিক আছে? অটোমেটিকলি ধ্বংস হতে পারে, অটোমেটিকলি খাইয়ে ফেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এই ব্যাপারটার নাম হচ্ছে অটোফেগি। স্বগ্রাস, নিজেকে গ্রাস করা। এক, তো যারা নিজেকে গ্রাস করে তাদেরকে কী বলে? সুইসাইডাল ব্যাগ। এটা তো একটা ব্যাগ, থলি। তাহলে এর নাম আমরা সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াডও বলতে পারি। নিজে নিজে ধ্বংস হয়ে যেতে পারে। আর ও যদি ধ্বংস হয়, এই যে জিনিসগুলো বের হয়, এই যে এগুলো বাইরে বের হয়, হয়ে কোষীয় সমস্ত অঙ্গাণু, এমনকি কোষটাকে ধ্বংস করে ফেলতে পারে। তার মানে হলো এখানে অটো লাইসিস হলো, অটোমেটিকলি লাইসিস বা ধ্বংস হয়ে গেল সব। আমরা গিয়ে বলছি ধ্বংস হচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, অ্যাসিড বাড়লেই এরা কাজ করে, তাই না? এখানে একটা এনজাইম আছে, ধরা যাক এই এনজাইমটার নাম হলো অ্যাসিড ফসফাটেজ। অ্যাসিড ফসফাটেজের কাজ হলো, এই যদি বের হয়, অ্যাক্টিভ হয়, সে করে কি? মেমব্রেনগুলোকে ধ্বংস করতে পারে। মেমব্রেনগুলোকে, এই যে মেমব্রেনগুলোকে, এই মেমব্রেনগুলোকে ধ্বংস করতে পারে। মানে নিজের বাপরে নিজেই মারতেছে, তাই না? শূকরের বাচ্চার যদি দাঁত গজায়, তাহলে শূকরের বাচ্চা কী করে? নিজের বাপের পাছায় কামড় দেয়, দিয়ে দাঁতের শক্তি পরীক্ষা করে। তো এই ব্যাটা হলো এইরকম, দাঁত গজাইছে, বাপের পাছায় গিয়ে কামড় দিচ্ছে। হ্যাঁ, রাত তাহলে অ্যাসিড ফসফাটেজ এনজাইমটা মেমব্রেনগুলোকে বিলুপ্ত করে দিতে পারে। ঠিক আছে? তো এখান থেকে আর কি আছে? এনজাইম থাকে কত ধরনের? 50 ধরনের লেখা আছে। বাট আমি যেন উচ্চতর বই পড়ছি, ওখানে লেখা আছে 60 ধরনের এনজাইম আছে। একটা ওকে, আজকে আমার ইচ্ছা ছিল 3টাই শেষ করবো। আজকে আমি একটু স্লো পড়াইলাম, কারণ 2-3টা ক্লাস স্লো নেব। এরপর দেখবা যে আমরা এই টপিকগুলো এইভাবেই সহজ করে পড়বো, বাট একটু স্পিডই পড়াতে পারবো। একটু অ্যাডাপ্ট হও। আমি কি আরও পড়াবো আজকে? ও ভেরি গুড। একজন প্রবেশ করেছে যে উদ্ভিদের লাইসোসোম নিয়ে বলেন। শেষ করি আজকে, এটাই শেষ। হ্যাঁ, প্রাণী কোষে অ্যাবান্ডেন্ট লাইসোসোম থাকে, মানে খুব বেশি, অনেক থাকে, অনেক বেশি থাকে। বেশির মধ্যে কোন কোষটাতে বেশি থাকে? ডাব্লিউবিসিতে, কারণ এরা তো সারাদিন জীবাণুকে ধরতেছে, মারতেছে, তাই না? ডাব্লিউবিসিতে বেশি বেশি থাকবে লাইসোসোম। বুঝতে পেরেছো তোমরা? আর কোথায় থাকবে? বৃক্কে থাকে, বৃক্ক কোষগুলোতে, কারণ এখানেও তো ওই যে খারাপ জিনিস আসে, ধ্বংস করতে হয় না। তারপর যকৃতে থাকে, যকৃত তো ওই যে বিষাক্ত পদার্থকে ধ্বংস করে। সেম ব্যাপার, আরবিসিতে নাই।
আরবিসিতে তো এগুলো কিছুই নেই, সব বাইরে হয়ে গেছে। আচ্ছা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, শুধু নতুন নতুন কোষ যেগুলো ভাজক টিস্যু, যেগুলো নবীন কোষ যারা বিভাজন হতে পারে, তাদের মধ্যেই শুধু লাইসোসোমটা থাকে। আর বাকিগুলোতে খুব বেশি পাওয়া যায় না, কারণ বাকি টিস্যুগুলো কি হয়, বিভাজন করতে পারে না, এগুলোকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুর ভেতরে এমনিতেই সাইটোপ্লাজম কম, ভেতরে ফাঁকা, তাহলে ভাজক টিস্যুতেই শুধু থাকে, অন্যগুলোতে থাকে না, কারণ তারা স্থায়ী হয়ে গেছে, সাইটোপ্লাজমের পরিমাণ কমে গেছে, তেমন একটা কাজ নেই, চুপচাপ থাকে আর কি। তো উদ্ভিদ কোষে লাইসোসোমের মতো কি থাকে, লাইসোসোমের মতো দেখতে স্ফেরোসোম থাকে। কি থাকে, স্ফেরোসোম। হোয়াট ইজ স্ফেরোসোম? স্ফেরো মানে হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে দেখতে এই যে এইরকম, ঠিক আছে, স্ফেরিক্যাল। তাহলে বলো তো, উদ্ভিদ কোষে লাইসোসোমের পরিবর্তে বা দেখতে একই রকম কি থাকে, স্ফেরোসোম থাকে, মানে আকারটার কথা বলছে আর কি, যে লাইসোসোমের মতো কিছুটা দেখতে স্ফেরোসোম থাকে। এগুলোর ভেতরে কি থাকে, এগুলোর ভেতরে আমি তো বলেছি তোমাদের যে এগুলোর ভেতরে লিপিড জমা থাকতে পারে, চর্বি। তার লিপিড মানে কি, এক ধরনের অয়েল বা তেল, তাই না? তাতে অয়েল থেকে কিন্তু আসে ওলিও প্লাস সোম। তাহলে বলো তো, হোয়াট ইজ ওলিওসোম? তোমরা বলবা এটা এমন একটা জিনিস বা বস্তু বা অঙ্গাণু যার মধ্যে ওলিও বা অয়েল থাকে বা লিপিড থাকে। তাহলে স্ফেরোসোমকে কেন ওলিওসোম বলে? কারণ স্ফেরোসোমগুলোকে স্ফেরোসোম বলার কারণ স্ফেরিক্যাল এরা। আবার এর ভেতরে যদি অয়েল থাকে বা লিপিড থাকে, এই জন্য এদেরকে ওলিওসোম বলে। উদ্ভিদে কেন অয়েল থাকতে হয়? বিশেষ করে ধরো যে বীজটা তোমরা পাইলা, দীর্ঘদিন তো রেখে দিবা, পরে এটা কি করবা, গাছের জন্য বপন করবা। তাহলে ওইটার মধ্যে যদি বীজ থাকে, বীজের মধ্যে যদি বেশি অয়েল বা চর্বি থাকে, তাহলে শর্করা তো শক্তির উৎস, শর্করাটাকে আমরা অয়েল বানাবো বা লিপিড বানাবো, তাহলে সাইজটা একটু কম হয়। বুঝতে পারছো? সমপরিমাণ শর্করা এবং লিপিডের মধ্যে লিপিড ডাবল শক্তি উৎপন্ন করতে পারে, এই জন্য শর্করাগুলোকে আমরা ছোট করে রাখি। একটা বীজ তো এমনি ছোট, তাহলে অল্প লিপিড রাখলে অনেক বেশি শক্তি আমরা ওখানে রাখতে পারবো। তো এই জন্য লাইসোসোমের ভেতরে বা স্ফেরোসোমের ভেতরে আমরা অয়েল রেখে দিই বা তেল রেখে দিই, যেন বীজটা পরবর্তীতে যখন বড় হবে, অল্প হলেও ওখান থেকে বেশি বেশি শক্তি পায়, বীজটা বড় হয়। এরপর জীবাণুর ক্ষেত্রে তোমরা তো দেখলাই যে জীবাণু আসলে তো ডাব্লিউবিসি যায়, গিয়ে একটা নিচের শরীরের ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি করে ডাব্লিউবিসির, দেখছো না? ওইটার ভেতরে তো জীবাণু থাকে। এইটার নাম হচ্ছে ফ্যাগোসোম, গর্তটা। তো ফ্যাগোসোমের সাথে আবার লাইসোসোমের একটা সম্পর্ক আছে। ওই যেই গর্তের মধ্যে জীবাণুটা আটকা পড়ে, তো ওইটা দেখে আবার হচ্ছে লাইসোসোমটা আসে, দুইজন পরস্পর বাইন্ড হয়ে লাইসোসোম বিষ ঢেলে দেয় এনজাইম, জীবাণুটা তখন টুকরা টুকরা হয়ে যায়। সিগন্যালিংয়ের কিছু ব্যাপার আছে, তো জীবাণু আসলে সিগন্যাল পায় তারা। প্রোটন ছাড়া কি লাইসোসোমের এনজাইম অ্যাক্টিভ হয়? না। প্রোটন মানে হলো অ্যাসিড, অ্যাসিড মানেই হলো পিএইচ কমে যাওয়া। আর আমরা তো দেখলামই যে 7-এর নিচের পিএইচে এনজাইমগুলো কাজ করে। এনজাইম হচ্ছে পিএইচ সেন্সিটিভ, মানে এরা উপরের পিএইচেও কাজ করবে না, 3 পিএইচেও কাজ করবে না। ওকে 4.5 এবং 5-এর মধ্যে পিএইচ যদি তৈরি করে দিতে পারো, তাহলেই কাজ করবে। বুঝতে পারছো? সবাইকে অনেক ধন্যবাদ। প্রশ্নগুলো অবশ্যই কিউ ব্যাংকের মধ্যে লিখবা, আমি আনসার করব, বাকিরাও আনসার করবে। আল্লাহ হাফিজ।